and subsequently he will give me to the 500 rupees. So your income is also a determining factor, the quantity. Sir, holding other factors constant, matlab which other factors? What are the other factors? What are those other factors? Other one is the income. আচ্ছা, যেটা আপনি তিনটে বললেন, প্রাইস অফ প্রোডাক্ট, ইনকাম অফ দ্য পারসন এন্ড টেস্ট এন্ড প্রেফারেন্স অফ আ পারসন, এই তিনটে কনস্ট্যান্ট হতে হবে, মানে কনস্ট্যান্ট না, আদার্স আর দ্য কনস্ট্যান্ট। আদার্স কনস্ট্যান্ট না, প্রাইস না, প্রাইস তো চেঞ্জের সঙ্গে কোয়ান্টিটি চেঞ্জ হবে, প্রোভাইডেড যে ইনকামের কোনো চেঞ্জ হয়নি, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ইনকাম, প্রোভাইডেড দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস। আমাদের তো ইনিশিয়ালি সে আমরা একটা সময় ছিল লইট্টা মাছ উই ইজ নট টু টেক, তো এখন আমার খুব ভালোবাসছি ধরো, তাহলে তো আমার টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস চেঞ্জ হয়ে গেল, অতএব আমার ডিমান্ড ও প্রাইসের সঙ্গে আমার প্রাইস যাই হোক না কেন, অলমোস্ট ফ্রি বললেও আমি আই ওয়াজ নট ইনক্লাইন্ড টু টেক দ্যাট। কিন্তু নাও দ্য সিচুয়েশন has changed because my taste and preferences. Here this logic will not work. So that's why it is told that demand curve shows the relationship between the price of a good and the quantity demanded by consumers. Holding other factors. এটা কি প্রোডাক্টের অরিজিনালিটির উপরেও ডিপেন্ড করে, লাইক কিছু প্রোডাক্ট, এটা কি প্রোডাক্টের অরিজিনালিটির উপরেও ডিপেন্ড করে, লাইক না কম্পিটিটিভ মার্কেটে কোন একটা প্রোডাক্ট যদি ডিফারেন্সিয়েট করে আদার প্রোডাক্টস এর থেকে, একদম অনেক ওরকম অনেক কিছুই আছে, সেই জন্য তো ওই গল্পটা আই উইল কাম ভেরি সুন টু দ্যাট। বাট প্রাইমারিলি এটা আমরা ধরে নিতে পারি যে ডিমান্ড বাড়লে প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এটা জেনারেল লজিক। Ceteris paribus বলে দিয়েছি যে হোল্ডিং আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট। It slopes from the left to right, reflecting the law of demand. As price falls, quantity demand increases. As price rise, quantity demand decreases. That is the golden rule. But there is an income effect also. Income effect means when the price falls, now it will be subsequently at the time of the inflation, it will be discussed. There is a concept called real income. You write down also. These are the points which I am mentioning. Real income and also the nominal income. Can you tell anyone what is the difference between the real income and nominal income? The nominal is inflation counted. Really is inflation adjusted. Like if you remove real income is inflation adjusted. Adjusted, yes, sir. If you remove nominal, my income is now last year my income was 100 rupees. This year it has increased to 110. But inflation rate is 20%. So আমার কি ইনকাম বাড়লো না বাড়েনি স্যার, কমে গেল? রাদার রিয়েল ইনকাম আমার কমে গেল, নমিনাল ইনকাম হ্যাজ ইনক্রিজড বাট দ্য রিয়েল ইনকাম হ্যাজ রিডিউসড। এক্স্যাক্টলি বলছে ফল ইন প্রাইস, জিনিস ইনফ্লেশন হলো না, ইনফ্লেশনের উল্টোটা কি বলে? হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ইনফ্লেশন? ডিফ্লেশন। গুড। সো ডিফ্লেশন হয়ে গেল, তাহলে আমি করেছিলাম nominal income আমার 10% বেড়েছে, has increased 10%, but substituents effect I'll subsequently discuss rather in details what is the substitutes also, like tea and coffee commonly we used to say. So যদি চায়ের দাম বেড়ে যায়, চায়ের দাম বেড়ে গেলে আমি তো ডেফিনেটলি চা কম কিনবো, কারণ হচ্ছে আই উইল সুইচ টু কফি। আমি দিনে একবার কফি খেতাম আর দুবার চা খেতাম, আমি তখন দুবার চা খাবো, দুবার কফি খাবো as the tea price has increased. সুতরাং সাবস্টিটিউশন এফেক্টের ফলে আমার চায়ের দাম বেড়েছে বলে ডিমান্ড ফর টি কমে যাবে। আর ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এটা বিখ্যাত গল্প, অলওয়েজ ইউজ টু সে, তোমাকে রসগোল্লা খেতে দেওয়া হলো, তুমি একটা রসগোল্লা খেলে এবং বলা হলো যে প্রাইস হচ্ছে 20 টাকা বা 10 টাকা, হোয়াট এভার ইট মে বি, 10 টাকা। পরের বার বললো আর একটা খাবে নাকি, তুমি বললে আচ্ছা খেতে পারি, 10 টাকা নিল। তারপরে এবার আর একটা খাবে নাকি বললো, তখন তুমি বললে যে না খেতে পারি কিন্তু 10 টাকা দিয়ে আর খাবো না, কারণ হচ্ছে তোমার ওই পরের রসগোল্লার প্রতি তোমার যে ডিজায়ার সেটা কমে গেছে। তখন তুমি বললো যদি বললো আচ্ছা ঠিক আছে আমি একটু কম নিচ্ছি, 8 টাকা, বললো আচ্ছা তাহলে দাও একটা। তারপরে এটা বললো যে যখন বাজারে দেখবে বাবাকে, মানে ইফ ইউ চেক উইথ ইউর প্যারেন্টস, তারা বলবে যে দোকানদারকে বলেছে
ওরকম ক্ষেত্রে ওরা তখন বেশি দেওয়ার জন্য তখন দামটা কমিয়ে দিতে চায়। বুঝা যাচ্ছে, ঠিক আছে আপনি একটু বেশি যদি নেন, 1 কেজি যদি নেন, তোমার বাবার রিকোয়ারমেন্ট হচ্ছে 500 grams অফ এনিথিং সে ফর ফিশ, ও দোকানদার ইনসিস্ট করছে, বলছে আচ্ছা ঠিক আছে আপনি যদি 1 কেজি নেন আমি দাম একটু কমিয়ে নেব, ওই ডিমিনিশিং মার্জিন। বাবার তো 1 কেজি দরকার নেই, কারণ হচ্ছে পরের 500 গ্রামের ওই রকম এই প্রথম 500 গ্রামের জন্য যেরকম উপযোগিতা ছিল, ই ওয়াজ গেটিং দ্য ইউটিলিটি, নেক্সট 500 এর সেটা পাবে না। তুমি রসগোল্লার ক্ষেত্রে যেমন পেলে না, 4th রসগোল্লা তুমি ডিক্লাইন করবে স্ট্রংলি, তখন তোমাকে টাকা দিলে তুমি এগ্রি যে ঠিক তোমায় 10 টাকা দেবো তুমি যদি এটা রসগোল্লা খাও, তখন তুমি ভাববে যে কি করে যা হোক করে বমি টমি না করে আমি যদি খেতে পারি। সো তার জন্য তুমি লেস স্যাটিসফ্যাকশন টু কনজিউমার্স উইলিং টু পে লেস, যে আমি প্রথমটা ঠিক আছে, প্রথম 500 গ্রাম মাছ আই উইল বাই ডেফিনেটলি the price which you are asking for, but the subsequently no, I will not take. Immediately বলবে যে আমি দাম কমিয়ে দিচ্ছি, আপনি নিন না। Now another issue I could not show you off that way. One is the movement, another is the shift. Can you understand what I am trying to say? ওই গ্রাফটা যদি দেখো তুমি, I'm coming back to the graph. এইটা হচ্ছে from A to B, he is going, what is that? Is a movement or shift? Shift. Movement, sir. It is movement. It's a movement. A to B যে এলো এটা হচ্ছে মুভমেন্ট। এই movement is always for price. প্রাইসের ফ্লাকচুয়েশনের সঙ্গে মুভমেন্ট হয়, but there may be a shift in the demand curve. So what might be the shift? Can you visualize? Inward and outward. And upward and downward. If there is an upward shift, means your income has increased. One reason may be that your income has increased. Once your income has increased, if you can visualize that the curve has moved upward, then same price you are buying the more quantity. Say at the point of A you are at the price of 20, you are buying 100. The curve has moved upward, so definitely at the same price you will buy near 120 or 115 like this. You'll buy more. The upward movement is increase in income. Downward movement is for decreasing in income. So that might be the possibility of to verify your knowledge so far as basic economics is concerned, that this movement and shift in demand curve you can appreciate or not, or you can whether you have the better understanding of all this. So এই ডিমান্ড কার্ভ সম্বন্ধে আর বেশি জানার খুব এটা দরকার হয় না, মানে শুধু ইলাস্টিসিটিটা পরে আমি আলোচনা করব, কিন্তু এইটা জানা খুব জরুরি যে মুভমেন্ট এন্ড শিফট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মুভমেন্ট এন্ড শিফট। Movement means from A to B, and shift is movement is due to the exclusively for the change in price, but shift is for change in income. Is that clear? Can you? Yes, sir. Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. Yes, sir. Shift of the curve caused by the changes of income, taste, prices of the related goods, populations. If the population, there is an influx in the populations, then definitely there is a possibility of the change. If your taste is changed, then immediately the curve will shift. যে আমি যেমন লইট্টা মাছের গল্প বললাম, আমরা যদি সবাই এখন লইট্টা মাছ খেতে পছন্দ করি, তো সেম প্রাইসেই আমি বেশি জিনিস কিনতে চাইবো আর কি। এটা সিমিলারলি দ্য সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভের ক্ষেত্রেও একদম অপোজিট। অপোজিট হচ্ছে আমাদের যখনই প্রাইস বাড়ে তার সাপ্লাই মার্কেটে এসে বেড়ে যায়। কেন? এটা ওই রিভার্স হলে করে দেখলে এটাকে বোঝা যাবে না, কনফিউশন বাড়বে যে সাপ্লাই বাড়লে তো প্রাইস ফল করে যায়। সেটা যেমন সত্যি কথা, কারণ হচ্ছে যে এক্সেস সাপ্লাই হলে পারে প্রাইস, সাপ্লাই বাড়লেই দাম কমবে না, ইফ দেয়ার ইজ এন এক্সেস সাপ্লাই। কারণ হচ্ছে যে প্রাইসটা ফিক্স আপ হয়, আমি ওখানে শুধু ডিমান্ড কার্ভ দিয়ে দেখিয়েছিলাম, যেখানে প্রায় সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করে, দ্যাট ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য প্রাইস ইজ ফিক্সড আপ। So but the
if the increase supply if the price of a product increases, supply definitely will increase. Why? The reason is why it will happen. The incentive for the producer. জিনিসের দাম বাড়লে পরে তার সাপ্লাইটা বাড়ার সম্ভাবনা কেন? সব প্রোডিউসার এতে ইনসেন্টিভ পায় যাতে মানে সে মানে বেশি দাম পেতে পারবে বাজারে। বলে ওই রিসোর্স আমি বললাম না যে প্রথমটাই স্কেয়ার রিসোর্সেস নিয়ে কথা হয়েছে, যে এই মার্কেট ইকোনমিতে যেটা হয় উই আর এক্সপেক্টিং দ্যাট ইমিডিয়েটলি অন্য সেক্টর থেকে উইল মোবিলাইজ ইন দ্যাট সেক্টর, যে আচ্ছা এই জিনিসটা তৈরি করলে তো বাজারে দেখছি খুব চলছে, যেমন ধরো এখন ধরো শীতের পোশাক তো খুব চলছে, তো দামও ভালো পাওয়া যাচ্ছে, সবাই ডাইভার্ট করবে যে আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা এই জিনিসই বানাই অন্য সব এতে। এবং এটা আরেকটা ইন্টারেস্টিং তোমাকে বলি, কাদের সঙ্গে তোমাদের নিশ্চয়ই গ্রামের সঙ্গে একটু যোগাযোগ আছে, পটেটো প্রাইস খেয়াল করেছো তোমরা? পটেটো প্রাইসে মানে এগ্রিকালচারে, এটা তোমাদের জানিয়ে রাখি, কোনো এগ্রিকালচারের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তার যে প্রোডাকশন ডিসিশন দ্য ফার্মার্স ইউজ টু টেক, দ্যাট ডিপেন্ডস অন কিসের পরে নির্ভর করে, যে কত কি জিনিস এইটা সে দেখে, মানে বাজারে কি দাম লাস্ট পাওয়া গেছে। পটেটোর ক্ষেত্রে দেখবে খুবই ইন্টারেস্টিং, পটেটোর এই বছর যদি খুব ভালো ফলন বাজারে দাম পায়, হ্যাঁ বাজারে দাম পায় বলতে কোন সময় দাম পায় বেশি? আলুর দাম সবচেয়ে কখন বাড়ে? কোন মাসে সাধারণত? পুজোর টাইমেতে। পুজোর টাইমে, অক্টোবর নভেম্বর। আর আলু চাষ হয় কখন? এই জানুয়ারিতে শুরু হবে, ডিসেম্বরে জানুয়ারিতে। অক্টোবরে যদি ইফ দে গেট হেভি প্রাইস, তাহলে সবাই তখন ঠিক করে যে কোনো জমি ফেলে রাখবো না, বাড়ির উঠোনেও পারলে তোমাদের যদি হুগলি বা বর্ধমান ইস্ট এইসব জায়গায় যদি যোগাযোগ থাকে, দেখবে তারা সে বছর ওই অক্টোবরে ওরকম প্রাইস পাওয়ার ফলে they immediately take the decision to cultivate the entire whole area, ডিসিশন নিয়ে নিল, কাল্টিভেট করলো, তার ফলে প্রাইস বেড়েছে। তারপর আমার কথাটা যে প্রাইস বাড়লে পরে সাপ্লাই বাড়বে, তার ফলে প্রাইস যেই বেড়েছে সবাই মিলে কাল্টিভেট করলো, সাপ্লাইও যখন প্রোডাকশন হলো তখন দেখা গেল যে এত ডিমান্ড নেই, কারণ এক্সেসিভ সাপ্লাই হয়ে গেছে। কারণ এটা তো মার্কেট, ওরা সবাই অ্যাপ্রিট করেছে যে ঠিক আছে আমি তো লাগিয়ে, কারণ তার মধ্যে তো কোনো নিজেদের মধ্যে তার কোনো আলোচনা করে কেউ তো এই ডিসিশনটা নিতে পারে না। তার ফলে কি হয়, সে বছর পরের বছর কি হয়, দাম একবারে কমে যায়, একদম কমে যায়। এই বাই রোটেশন চলে। In also the tea industry also, if you say see that in Darjeeling area, তুমি দেখবে in some years যে রায়গঞ্জে পর্যন্ত টি প্ল্যান্টেশন হচ্ছে, কারণ হচ্ছে তখন ইন্টারন্যাশনালি টি বুম চলছে। তার ফলে ক্রমশ সারা পৃথিবী জুড়ে সবাই এক্সটেনশন করাচ্ছে, সাপ্লাই বাড়াবে, কারণ ফার্মার্সরা রেডি হয়ে গেল যে আমি যে কথাটা তোমায় বললাম যে এক্সপেক্টিং দ্যাট উইল গেট অলসো হায়ার প্রাইস, প্রোডাকশন বেড়ে গেল, ব্যাস আবার পড়তে শুরু করলো। দেন সোশ্যাল আনরেস্ট, বললো সেই চাষের জমি তো চায়ের জমি হয়ে গেছে। আলুর ক্ষেত্রেও তাই, গভর্নমেন্টের উপরে প্রেশার। আমাদের আমি যেহেতু ফুডে চাকরি করেছি, তখন বলে রেশনে আলু দাও, না হলে হবে না, কারণ আলু চাষিদের বাঁচাতে হবে। গভর্নমেন্টের সত্যি করেই নানান রকম ইয়ে থাকে আর কি, কারণ ওই আগের বছর আলুর দাম বেশি ছিল বলে এবার সবাই চাষ করেছে। বোঝা যাচ্ছে? The supply curve depicts the relationship between the price of a commodity and the quantity that producers are willing and able to supply during a given period of time, other factors remaining the same. যদি other factors একই থাকে, যেমন কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে সম্ভবপর হয় না। যেমন ধরো if you consider that during the puja time, demand for তো ভীষণ বেড়ে যায় না, প্রাইসও বেড়ে যায়, হয়তো সবাই বাড়িয়ে দেয়, সাইজ ছোট করে দেয় মিষ্টি, কিন্তু difficult to for the producers to make more milk and product. এটা সমস্যা থাকে। Ceteris paribus, the demand is not in that way, it's related to the demand. Technological infusion. Sir, Exactly. factor of production এর কস্টে যদি চেঞ্জেস আসে, যেরকম ট্যাক্স বা সাবসিডি লেগে গেলে হতে পারে। হ্যাঁ, এইগুলো সব হতে পারে। যেমন ধরো if the input cost is reduced, তাহলে সেম প্রাইসে ও বেশি সাপ্লাই করতে রাজি থাকবে, সেম প্রাইসে, কারণ ওর কস্ট কমে গেছে।
যেটা বললো যে টেকনোলজিক্যাল ইনোভেশনের জন্য হয়তো বেশি প্রোডাক্ট প্রডিউস করতে পারছে ইন দ্য সেম স্পেন্ডিং দ্য সেম অ্যামাউন্ট অফ মানি, তাহলে ওর সাপ্লাই বাড়বে। হ্যাঁ, এইখানে ওখানে যেমন আমি বলেছিলাম ইনকামের সঙ্গে সম্পর্ক, টেস্টের সঙ্গে সম্পর্ক তাতে শিফট হয়, আর তেমনি এখানে যে movement along the curve refer to the expansion or contraction of the supply. In fact, rather than price change, such as technology, input prices, taxes and subsidies. যদি বেশি সাবসিডি দেয়, ট্যাক্স তুলে নেয়, নাম্বার অফ ফার্মস যদি কোনো কারণে there is a control by the government because the policy was not to allow licensing policy was there when, so a number of firms was very limited. পরে যখন বেড়ে গেল সঙ্গে সঙ্গে entire curve will shift. If favorable change causes a rightward shift, indicating an increase in the supply, and adverse change, the higher inputs cost or taxes led to the leftward shift, indicating a decrease in supply. So, বুঝা গেল demand supply. Yes, sir. কি না? Yes, sir. Yes, sir. বোঝা যাচ্ছে। আচ্ছা, Yes, sir. তো এইটুকু আমার ধারণা, জাস্ট মিনিট, আমার ধারণা এইটুকু বুঝলেই তোমার এটা হবে আর কি, মানে এটা তুমি ধরতে পারবে, এবং বাকি আলোচনা দেন উইল বি এবল টু কন্টিনিউ দ্য ডিসকাশনস এন্ড এভরিথিং উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। আমার তাই মনে হয়েছে যে এইটুকু করে নিই। দেন দ্য মোস্ট another important part is the elasticity. Elasticity, what is elasticity? Elasticity, today we'll discuss about the price elasticity. Price elasticity of demand. You can write down it also, otherwise you forget. If you write down in your notebook, two things happen. It will be with you. If, even though we'll share the PPT, then still it will not be very useful. I can share you an interesting incident. In our time, in our mid-age, Xerox was not available. So if we used to see some good book, immediately we will request the person who is having that book, can you share with me? But he was not eager, but I was also putting the pressure. So ultimately the negotiation was there, and he has agreed to give it the book for 2-3 days. So I had the compulsion to read the book within 2-3 days and give it to them. So when the Xerox came, what we used to do, seeing the book, immediately I will tell my PA, সাহেবের কাছ থেকে আমি বইটা নিয়েছি, I have taken this book for 2 hours, you make it Xerox and give it to him. 2 ঘন্টা নিয়ে আমার জেরক্স করে দিল, আমি ফেরত দিয়ে দিলাম। I have never read that book. অতএব ওই কোনোদিন আর বইটা পড়া হলো না, কারণ ওই তো জেরক্স হয়ে গেল, কিন্তু আগে তা এটা হতো না। তেমনি ইফ ইউ ডোন্ট রাইট নাও, তুমি পরে পিপিটি দেখলেও তুমি কিছু মনে করতে পারবে না, বরঞ্চ এখন তোমার লং টার্ম মেমোরিতে পিপিটি দেখলে দেখবে খুব স্ট্রং হয়ে গেছে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পার্সেন্টেজ চেঞ্জ, নট দ্য চেঞ্জ। সে একটা জিনিসের দাম 100 টাকা থেকে বেড়ে 110 টাকা হয়েছে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড কি মানে 10% বাড়লো, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড এটা বাড়বে না কমবে? কমবে। এটা কমবে, এটা বাড়লে পরে। এখন বলছে যে 1% চেঞ্জ ইন প্রাইস, প্রাইসে যদি 1% চেঞ্জ হয় তাহলে কোয়ান্টিটি ডিমান্ডটা কতটা হচ্ছে? ইফ ইট ইজ মোর দেন 1, মানে এর চাইতে যদি বেশি হয়, তাহলে 1% এর চেঞ্জের জন্য 1% এর বেশি চেঞ্জ হয়েছে ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইলাস্টিক। কিছু কিছু জিনিসের দাম সামান্য পড়লেই তার চাহিদা অনেক বাড়ে, আর কিছু কিছু জিনিসের আছে যে দাম অনেকটা পাল্টালেও চাহিদার পরিবর্তন হয় না। এই সেকেন্ডটার একটা এক্সাম্পল দাও তো দেখি। যে ইলেকট্রনিক্স গুড না, আমি সেকেন্ডটা বলেছি যে দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কিছু পরিবর্তন হয়নি। Percentage of change in price is much, percentage of change in demand is much lower than percentage of change. Sir, necessary product.
অল নেসেসারি প্রোডাক্ট। Sir, given a লবণের net- দাম যদি 22 টাকা Salt- থেকে আজকে 2 টাকা হয়, যতটা লবণ কিনতাম অলমোস্ট ততটাই কিনতে হ্যাঁ, পারি, sir, salt তার চাইতে যেমন একটা বেশি কিনবো বলে তো necessary মনে হচ্ছে না। কিছু লোক একটু হয়তো এদিক ওদিক হতে পারে। এই যে নেসেসারি সল্ট গুডস, একটা নেসেসারি প্রোডাক্ট, সল্ট তো সব অল খাবারেই টাইপস অফ নেসেসারি গুডস। তো তারা দাম হচ্ছে কমুক- ইনইলাস্টিক। হ্যাঁ ইনইলাস্টিক বলে এটা কেন কাজে লাগবে? যখন আমরা ট্যাক্স পড়বো তখন ওই ট্যাক্সের ক্ষেত্রে এটা দেখা হয় খুব যে আমি যে চেঞ্জ করছি যে ট্যাক্সের প্রোডাক্ট গুলোর উপরে, তাদের দামের উপরে ট্যাক্স বসলে কোন ধরনের প্রোডাক্টের উপরে ট্যাক্স বসালে পরে মানে প্রাইস বাড়বে, তো ট্যাক্স বসানো মানে বা প্রাইসটা বাড়লো, তাহলে তার ওভারঅল ডিমান্ডটা কতটা চেঞ্জ হবে এবং সেইটা আমার টোটাল রেভিনিউটাকে কিভাবে অ্যাফেক্ট করবে। সেটা ইলাস্টিসিটি কনসেপ্টটা খুব ইউজফুল, সে প্রশ্ন সেই ধরনের থাকে। তাহলে এই গেল যে ইলাস্টিক, ইনইলাস্টিক আর ইউনিট ইলাস্টিক মানে যে 1% চেঞ্জের ফলে 1% পরিবর্তন হয়েছে বলে যতটা পরিবর্তন হবে প্রাইসে ততটাই তোমার ডিমান্ডের হবে। সুতরাং ইলাস্টিসিটি মনে রাখতে হবে, নট ইন দ্য অ্যাবসলিউট টার্মস। ইলাস্টিসিটি ইজ নট টেলিং ইউ ইন অ্যাবসলিউট টার্মস, এইটা মনে রাখতে হবে। It is a percentage change in price leading to the percentage change in quantity demanded. 1% change in price, তাতে কতটা পার্সেন্ট হবে? যদি বেশি হয়, গ্রেটার দ্যান 1 হয়, তাহলে লাক্সারি গুডস, যেটা বলেছিলে তুমি, ইলেকট্রনিক্স গুডস। ইলাস্টিক ডিমান্ডের ফলে ইনক্রিজ ইন, আমি পরে এটা ডিটেইলস আলোচনা করবো, আজকে তো বললে অতটা ভালো বুঝতেও পারবেন না। ইনক্রিজ ইন ট্যাক্স রেটস, টোটাল ইলাস্টিক ডিমান্ডের টোটাল রেভিনিউ ডিক্রিজেস। কারণ হচ্ছে যে সামান্য ট্যাক্স বাড়লে যেহেতু এই লাক্সারি গুডস এর ইমিডিয়েটলি অনেকটা প্রায় ফল করে যায়, ডিমান্ড ফল করে যায়, সেই জন্য টোটাল রেভিনিউটা ডিক্রিজ করে। আর ইনইলাস্টিক হলে লেস দ্যান প্রপোর্শনালি টু প্রাইস চেঞ্জ, ওদের কেন্দ্রে যেমন নেসেসিটিস, রাইস, সল্ট, ওদের ক্ষেত্রে এটা একটু অন্যরকম হয় আর কি। নাও দ্য সেকেন্ড ইজ দ্য ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম চেঞ্জ হলেও তো ডিমান্ডের চেঞ্জ হয়। আমি আগেই বলেছি না, প্রাইসের সঙ্গে আমরা ডিমান্ড কার্ভটা দেখিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে স্যাটিরিয়াস প্যারিবেস, আদার থিংস রিমেইনিং দ্য সেম। দুটো আদার থিংস বলেছিলাম, একটা বলেছিলাম ইনকাম আর একটা বলেছিলাম কি? taste of the person. সেটা বলেছিলাম। এখন ইনকাম চেঞ্জ হলো ডিমান্ড চেঞ্জ হবে বলেছি, যে যাদের বেশি ইনকাম তারা অনেকটা বেশি পরিমাণে যে সমস্ত জিনিসগুলো, অনেক জিনিসই কিনে ফেলতে পারে, প্রয়োজনেও কিনতে পারে, অপ্রয়োজনেও কিনে ফেলতে পারে। যাই হোক, কোয়ান্টিটি অফ দ্য গুড রেসপন্স উইথ চেঞ্জ ইন কনজিউমার ইনকাম হোল্ডিং আদার ফ্যাক্টরস রিমেইন। ধরে নেওয়া গেল যে এখানে আর প্রাইসের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু তার ইনকাম বেড়ে গেল হঠাৎ করে, সঙ্গে সঙ্গে তার ডিমান্ডও অনেক ইয়েটা বেড়ে গেল। আমি মাইনে বাড়লে পরে তো ডেফিনেটলি আমি সপ্তাহে হয়তো একদিনও খাসির মাংস আনতে পারতাম না, আমি এখন তো মাইনে বেড়ে গেছে, 2 দিন মাংস আনবো, ডিমান্ড বাড়বে। ওই সম্পর্কটাই দেখে। আর ক্রস ইলাস্টিসিটি, এইটার ব্যবহার একটু জনগণের ক্লারিফিকেশনের জন্য ভালো, কারণ হচ্ছে যে দিস ইলাস্টিসিটি আইডেন্টিফাইজ whether the two goods are substitutes or complements. এই একটার দাম বাড়লে দামের পরিবর্তনের ফলে আরেকটা চাহিদার যে পরিবর্তন হয়, যেমন ধরো যদি ইফ ইট ইজ দ্য সাবস্টিটিউটস, তাহলে চা আর কফির এক্সাম্পল আমি বলেছি, ধরো পেট্রোল কার আর পেট্রোলের যে সম্পর্ক, ইফ দ্য প্রাইস পেট্রোল কার ইনক্রিজেস, তাহলে পেট্রোলের ডিম বাড়বে না কমবে? কমবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে। কিন্তু পেট্রোলের দাম বাড়েনি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, দ্য প্রাইস অফ দ্য পেট্রোল হ্যাজ নট চেঞ্জড। বাট স্যার পেট্রোল তো তাহলে এই পরিবর্তন হলো কেন? পরিবর্তন হলো কেন কি পেট্রোল গাড়িতে ইউজ হবে, গাড়ি চলবে কি করে? হ্যাঁ, গাড়ি না চললে আর পেট্রোলের ইউজ কমে গেল, ন্যাচারালি ডিমান্ড কমে গেল। মানে গাড়ির দাম যদি বাড়ে তাহলে পেট্রোলের দামটা ইনডাইরেক্টলি তো বাড়ছে। হ্যাঁ, গাড়ির দাম বাড়লে পেট্রোলের দাম বাড়লো না, কিন্তু তাহলে পেট্রোলের ডিমান্ড কমে গেল, কারণ গাড়ি কিনতে পারছে না। আচ্ছা, তোমরা একটা বলো তো দেখি, মানে আমি তোমাদের কাছে শুনতে আমার ইচ্ছে করে। আমাদের তো এভরিবডি সেজ না যে আমাদের যা পেট্রোলের দাম এখন ইন্টারন্যাশনাল প্রাইসে যা, সেই তুলনায় অনেক বেশি, তাই না? হ্যাঁ স্যার। তো তোমাদের কি ওপিনিয়ন, এটা শুনি তোমাদের কাছ থেকে, যে এর দামটা কমিয়ে দেওয়া উচিত? হ্যাঁ স্যার, কমানো উচিত। সরকার তো যেটা বলে যে ওরা মানে এটা
কার্বন ট্যাক্স হিসেবে লাগাচ্ছে, যে মানে যাতে মানুষ ইলেকট্রিসিটির উপর শিফট কার্বন করে। ট্যাক্সের কনসেপ্ট। আর বাকিরা এই দুই একটা ভয়েস Alternative শুনতে পাচ্ছি, বাকিদের কি মনে হচ্ছে? Use of না need স্যার, এটা to আমার মনে হচ্ছে ঠিক আছে। increase the use of EVs. করা হচ্ছে কার্বন ইলেকট্রনিক এমিশন ভেহিকলসের কমানোর জন্য। জন্য প্রাইস কার্বন এমিশন কমানোর জন্য এটা একটু ভালো স্টেপ। মানে না কমানো উচিত, তাই তো? পেট্রোলের তুলনায় ডিজেলের প্রাইস আরো বাড়তে পারে। সাধারণ মানুষের জন্য অবশ্যই কমানো উচিত। হয়তো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে রাখা উচিত, যেটা কনজিউমারদের আয়ত্তেও থাকবে, আবার মানে এতটাও কমে যাবে না যে প্রচুর গাড়িপত্র কেনা হবে, পেট্রোলের ইউজটা বেড়ে যাবে। ঠিক, একটা কার্বন ইয়ের তো ব্যাপার আছে, পলিউশন বা এইসবের ব্যাপার আছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, খুব ইন্টারেস্টিং একটা গল্প তোমাদের সঙ্গে Sir, share to করব। control the economic flow and the pollution level. এর প্রাইসটা কোথায় থাকা উচিত, কেন থাকা উচিত, স্যার, কেন পেট্রোলের দাম আমি খুব তো কমে গেলে না তো কমার তাহলে পক্ষে যদি বলি, if I say that it should not be reduced, কেন, what is the justification of that? স্যার, পেট্রোলের দাম যদি খুব কমে যায় তাহলে তো গভর্নমেন্টের উপর ডেটও চলে আসবে, যদিও সাবসিডি দিতে যায়, তখন ইন্ডিয়ান ইকোনমিটাতে তো না, অন্যভাবে সাবসিডি এফেক্ট দিল করতে। না দাদা। এখন আমি তোমাকে বলেছি যে ফরগেট অ্যাবাউট দ্য সাবসিডি, ইন্টারন্যাশনাল অয়েলের যা প্রাইস গভর্নমেন্ট অনেক কমে বিক্রি করতে পারে ইচ্ছা করলে। এইটা অনেক লোকের বক্তব্য, এন্ড দে ইউজ টু সে দ্যাট ওয়াই দে আর নট রিডিউসিং ইট। জিএসটিটা আনা উচিত। কেন কমাচ্ছে না কেন? তা তোমাদের মধ্যে দু রকমই দেখছি, কেউ অনেকেই বলছে যে কমানো উচিত, কেউ বলেছে যে না একটু রেশনালি কমানো উচিত, বেশি কমানো উচিত নয়, আর কেউ কেউ বলছে যে না কমানো উচিত নয়, তাই তো? অ্যাকচুয়ালি ওটা ইন্টারন্যাশনাল প্রাইসটা যখন বেশি ফ্লাকচুয়েট করবে, তো সেটা যখন আমাদের ডোমেস্টিক মার্কেটে হবে, তো কনজিউমারদের উপর বেশি এফেক্ট পড়বে। বাট এটা একটা রেঞ্জের মধ্যে থাকলে ইন্টারন্যাশনাল যে প্রাইসটা সেটা কোনো এফেক্ট ফেলবে না। তো এটা ওই একটা জন্য পয়েন্ট, ঠিক। এটা ইন্টারেস্টিং গল্প বলি, তারপরে মানে বুঝতে ভালো লাগবে তোমাদের, মানে সেই জন্য আই এম শেয়ারিং দিস স্টোরি। আর পরে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে একটা সময় ছিল, তোমরা জানো যে দুটো জার্মানি এক ছিল, আলাদা ছিল, একটা ইস্ট জার্মানি, একটা ওয়েস্ট জার্মানি, তাই তো? ইস্ট জার্মানি ক্যাপিটাল ছিল ইস্ট বার্লিন, বার্লিন, আর ওয়েস্ট জার্মানি বন। বার্লিন আর বন। ওই বার্লিন শহরে এইজন গেছেন, যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে নেমেছে। ওই তোমরা তো দেখো নি, ইউ ক্যান চেক উইথ ইউর পেরেন্টস। আগে আমাদের শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামলে উই হ্যাড টু ওয়েট ফর দ্য ট্যাক্সি। ওইখানে একজন ট্রাফিক পুলিশ, একজন পুলিশ কনস্টেবল থাকতো, সেই ব্যাপারটাকে মনিটর করতো। তো ওই বার্লিন শহরের ওই ঘটনাটাই, ওই নেমেছে তখন ওই ইয়েতে যাবে, কি বলে, ট্যাক্সিতে যাবে, তো হি ওয়াজ ইন কিউ। তো কিউ এ রয়েছে, কিছুক্ষণ পরে ও কিউ থেকে ও হি ইজ নাও দ্য ফার্স্ট পার্সন। তো একটা গাড়ি এলো, ওকে বললো কোথায়, জিজ্ঞাসা করে ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করলো কোথায় যাবে, ও বললো আমি স্টুটগার্ট যাবো। তো বললো যাও পাশে দাঁড়াও। তো পাশে দাঁড়িয়েছে, ঠিক আছে, ও অন্য লোক চেপে চলে গেল, আরো দু চারজন একসঙ্গে গেল। তারপরে ও দাঁড়িয়ে আছে, তখন ও বলছে যে কিছুক্ষণ পরে খুব বিরক্ত হয়েছে। তো জিজ্ঞাসা করেছে যে ও পুলিশ লোকের, যে কনস্টেবলকে জিজ্ঞাসা করছে, আরে আই এম ওয়েটিং ফর সাচ এ লং টাইম এন্ড তুমি এই সময় সবাইকে ছেড়ে দিচ্ছ, why are you not arranging for the car for me? বলছে I am waiting for your co-passenger. বলছে what nonsense you are telling about co-passenger? I will pay the full money. Why are you not arranging for me? তো কনস্টেবল বলছে you may have the money but we don't have. কারণ হচ্ছে এই ইউ মে হ্যাভ দ্য মানি উই ডোন্ট হ্যাভ, মানে হচ্ছে এইটা কিনতে গেলে আমাদের ডলার লাগে, মানে ইন্ডিয়ান পার্সপেক্টিভ এটা খুব রেলিভেন্ট। আমার কাছে পয়সা আছে, আমি অনেক তেল কিনতে পারি, তেলের দাম কমে গেলে আমি অনেক ডিমান্ড বেড়ে যাবে, আমি সারাক্ষণ গাড়ি নিয়েই ঘুরে বেড়াবো। প্রশ্ন উত্তর হচ্ছে ইউ মে হ্যাভ দ্য মানি বাট উই ডোন্ট হ্যাভ, মিনস উই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ ডলার। কারণ হচ্ছে আমাদের তো সবসময় ডেফিসিট, মানে আমাদের ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট চলে হিউজ পরিমাণে। অতএব ওই তোমার তেলের কনজাম্পশন বাড়লে পরে কিন্তু ডলারের দাম বেড়ে যাবে, এবং ডলারের দাম বাড়লে পরে সমস্ত ইম্পোর্ট প্রাইস বেড়ে যাবে, এবং হোল ইকোনমিতে ইনফ্লেশন হবে। সুতরাং এই পার্সপেক্টিভে দেখেই গভর্নমেন্টকে ব্যালেন্স রাখতে হয়, যাতে কনজাম্পশনটা হাতের বাইরে চলে না যায়। বুঝা গেল? ইয়েস স্যার। নাও ক্রস ইলাস্টিসিটিতে একটা হলো সাবস্টিটিউট হলো, আর হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে সাবস্টিটিউটের বেলা দেখা গেল যে এই জিনিসটার দাম কমলো, ধরো চায়ের দাম কমে গেল, তার ফলে কফির ডিমান্ড কমে গেল। আর কমপ্লিমেন্টারিতে একদমই তা হয় না, কারণ একটা কিনলে আরেকটা লাগবে। অতএব একটার দাম পড়লে
আর একটারও ডিমান্ড বাড়লো, তার ফলে আর একটারও ডিমান্ড বেড়ে যাবে, কমপ্লিমেন্টারি, যেটা একটার সঙ্গে একটাকে যেটাকে লাগে আর কি। Now, in the economics, there are two terms are there. One is the economic agents. There are microeconomics, there is the consumers and the producers, the farms. They are working. And whole economic theories and all these, what we are the models and all this is roaming among the optimum combination of goods to buy based on price, taste, and preferences and income there. And producers and farms profit maximizations. That is a single bottom line. In the expecting that you will join this civil service, and then they will find that all the PSUs, those who are working, there are multiple bottom lines. Because I also worked in managing director of the our mother dairy, and also essential commodities supply corporations. We had the multiple bottom lines. But in the private sector, every producers, they have the single bottom line, that how to maximize the profit. There are two ways they can, by reducing the cost or saving the price as high as possible. The second one is the perfect. I will discuss in detail about the when I will discuss about the perfect competition. In perfect competition, you are not the price maker, you are only the price taker. So selling price তুমি abnormally high করতে পারবে না, কিছুই করতে পারবে না, কারণ এটা মার্কেটের উপর নির্ভর করবে। অর্থাৎ তোমার কস্ট রিডিউস করতে হবে। আর একটা ইন্টারেস্টিং গল্প বলি, তাহলে বুঝতে পারবে, খুবই ইন্টারেস্টিং এই কস্ট রিডাকশন। এই এখন যে গ্লোবাল সিনারিও চলছে তার সঙ্গে খুব রেলিভেন্ট, পুরোটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে নাইকে, তো নাম জানো তাই তো? অ্যাডিডাস আর নাইকে নাম জানো তো নিশ্চয়ই, সবাই জানে। নাইকে is from USA based company. Adidas, Germany. Oh, good. Adidas is Germany. So they had a strong competition in the European market. তখন ওরা আমাদের এই সমস্ত মার্কেটে পেনিট্রেট করতে পারেনি, করেওনি। আমাদেরও অবস্থা খুব খারাপ ছিল যখন কথা আমি বলছি। And they were in the US and Europe market, but they are, due to their fierce competition, the profit was reducing, and so they started thinking how to reduce their cost. The technology, improving the technology can reduce the cost, but that is a long-term issue. In the short term, you cannot. And that also need a huge investment. That's why you see that in medicine and all these, we cannot, because we are only copying. The US is primarily the US, the Germans, they are investing in, they are getting the patent, all these. তো হয়েছে যে ওরা তখন দেখলো একটু কস্ট করা যায়, এবং they started moving to Asia. They set up their first company, first establishment in one Asian country. Sorry, in one Asian country. Can you tell the name of the Asian country in 1960s? Singapore or Korea? Korea? Once again? China. Singapore or Korea? Sorry, I could not. Little bit louder. Korea. South Korea. That was the South Korea. They came and settled there, and because some technical people are available, and standard cost of living was also very low in comparison to the Europe and USA. So that is the beginning of flight of capital and establishing setup, and ultimately, you know, that they made a huge investment in China. And there is a beautiful book on known as Journey of a T-shirt. Have you read it? Sir, Anyone of you? The Journey of a T-shirt.
Journey of a T-shirt, in that book, that author, what is invented, I can say, যে উনি the globally the Texas is very famous for cotton. So the নিশ্চয়ই জানো cotton production এর জন্য. No, I should say in a different way, that story. That lady professor, she found that in Manila, in Florida, in Miami Beach, that in Miami Beach, there some vendors are selling T-shirt at the cost of rupees $10 per shirt. After 3-4 years, again she went there and she found that they are selling now on the $5. So she became very surprised. What happened? কি হলো? জিনিসের তো সবে ওদের যদিও ইনফ্লেশন রেট খুব লো, কিন্তু তাহলেও তো দাম কমে গেল, হাফ হয়ে গেল। তখন ওরা একটা স্ট্রং কিউরিসিটি হলো, অ্যান্ড দেন হি চেকড, এবং জানলেন যে উনি জানেন যে এখানে তো ওরা টেক্সাস তো ফেমাস, তো দেখলেন যে আসলে কি হচ্ছে, ওই ওরা ওইখান থেকে কটন নিয়ে চলে যাচ্ছে চায়নাতে, সাংহাই, হ্যাঁ, আর সেই শিপে করেই আগের লটের টি-শার্ট আসছে, এবং কস্ট অফ প্রোডাকশন হ্যাজ রিডিউসড ড্রাস্টিক্যালি, হ্যাঁ, এবং তাতে নিশ্চয়ই নাইকের প্রফিটও বেড়েছে, কিন্তু তাহলে কনজিউমাররাও খুব বেনিফিটেড হয়েছে, ইয়েতে পাচ্ছে। যেমন ধরো এখন আমাদের কিছু কিছু বিশেষ করে কটন টেক্সটাইলের উপরে এইসব বা অনেক প্রোডাক্টের উপরে যে 50% বসিয়ে দিয়েছে ট্যারিফ, তো আমেরিকান পিপল আর নট অলওয়েজ হ্যাপি উইথ দিস, কারণ হচ্ছে তাদের তখন বেশি প্রাইসে কিনতে হচ্ছে, ইভেন দে আর বাইং ফ্রম আদার প্লেসেস ইন বাংলাদেশ এন্ড ভিয়েতনাম, দে আর এক্সপ্লোরিং ফর দ্যাট, কিন্তু ইভেন দেন দ্যাট ইজ মাচ হায়ার, বিকজ ওই তো কম্পিটিশনটা তো আমাদের সঙ্গে ছিল না, তাই জন্য তো, কারণ আমরা অনেক এফিসিয়েন্টলি ম্যানুফ্যাকচার করছিলাম একটা লোয়ার প্রাইস। সুতরাং এই প্রডিউসারদের কিন্তু ওইটা মাথায় থাকে সবসময়, এটা মাথায় রাখতে হবে যে ফর সেলিং দ্য এট এ প্রাইস অ্যাজ হাই অ্যাজ পসিবল, না হলে কস্ট অ্যাজ লো অ্যাজ পসিবল। আর কনজিউমার কি চাইবে? The lowest cost possible in the market. Lowest cost, same product, same cost, a better product. Then there is starts the game. So microeconomics is telling about the study of economic behavior of individuals and firms. তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম, প্রাইমারি মাইক্রো ইকোনমিকের কথা বলছিলাম, কিন্তু গ্লোবাল ইকোনমি, ইন্টারন্যাশনাল ট্রেড পার্ট একটু আলোচনা করেছি, কিন্তু ইট ইজ এ মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে এই কনজিউমার্স এবং প্রডিউসার্স, তাদের যে ইকোনমিক বিহেভিয়ার সেইটা, এটাও খুব ইন্টারেস্টিং, সাম স্টোরিজ আর দেয়ার। নাও we'll discuss about the concept of the market. There are major group we can say about the perfect competition. There is a monopoly, there is the oligopoly, and there is the monopolistic competitions. Perfect competition means a large number of producers and consumers competing with one another in this kind of environment. একটা জায়গায় সবার কাছে সব ইনফরমেশন আছে, এভরিবডি হ্যাজ অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন, একে বলে অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন। খুব ইন্টারেস্টিং, এই অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন না থাকলে দেয়ার ক্যানট বি এ পারফেক্ট কম্পিটিশন। যেমন ধরো আমাদের ডাক্তারদের সম্বন্ধে হোয়াট ইজ আওয়ার ইমপ্রেশন অ্যাবাউট দিস? কি মনে হয় ডাক্তার? কাউকে কাউকে ভগবান মনে হয়, কাউকে কাউকে ভীষণ খারাপ লাগে, কেন? সমস্যাটা কোথা থেকে শুরু হয়? যখন ভুল চিকিৎসা করে দেয় কিছু, কোনো ভুল চিকিৎসা হয় আমাদের, এবং মানে তাতে হয়তো কারো প্রাণ চলে যায়, এরকম কোনো সিচুয়েশন। কিন্তু এই যে আমাদের এটা কিওর হতে, আমি যে বাজারে বাজার কিনতে যাই কিছু জিনিস, তখন তো এরকম হয় না, বাট ইট হ্যাপেন্স উইথ দ্য ডক্টরস। কারণ হচ্ছে অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন। বাজারে তো আমি জানি জিনিসের কি দাম, আমি তো দেখে গেছি, পাশের দোকানদারকে জিজ্ঞাসা করে এসেছি, করে এই দোকানে কিনছি, সুতরাং ওইখানে কোনো সমস্যা নেই। এখানে অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন মিনস ডাক্তার আমার সম্বন্ধে, রোগ সম্বন্ধে সব জানতে পারছে, আমি ধরে নিলাম জানি, আমি কিচ্ছু জানি না, ও যা বলছে আমাকে সেটার উপর নির্ভর করতে হচ্ছে, এবং সেখান থেকে নেগোসিয়েশন হচ্ছে।
এবং দ্যাট ক্রিয়েটস দ্য হোল ইস্যু, হোল প্রবলেম। সেই জন্য ডাক্তারদের নিয়ে সমস্যাবাদের লোকের ভাবে, কেউ কেউ হয়তো কাউকে কখনো মনে হয় খুব ভালো, খুব খারাপ। কিন্তু দোকানের ক্ষেত্রে বা এমনি পারফেক্ট কম্পিটিশন মার্কেটে সিমেট্রি অফ ইনফরমেশন থাকলে পরে এটা হওয়ার কথা নয়, হয়ও না। সুতরাং এখানে কি হয়, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ প্রোডিউসার এন্ড কনজিউমার্স। চালের বাজার, প্রচুর লোক চাল তৈরি করে বাজারে নিয়ে আসে, প্রচুর লোক এখন সবজি নিয়ে আসছে, আমরা কিনতে যাচ্ছি। অনেক সময় এটা মজার হয়, দেখবে তুমি দোকানদার খুব আর্লি গেছো, দোকানদারকে জিজ্ঞাসা করেছো, তোমরা তো দেখোনি, ও কিন্তু দামটা বলছে হ্যাঁ বলছি, মানে বোঝার চেষ্টা করছে যে কত চাইবে। কিন্তু একটা চাইলো, চেয়ে দেখলো আরবিট্রারিলি, কালকে প্রিভিয়াস ডে ও তো বিক্রি করেছে সেট উপরে, কিন্তু পরে যদি দেখে যে বাজারে আর ওই জিনিস বিশেষ আসেনি আজকে, কোনো কারণে সাপ্লাই শর্ট, তখন দামটা বাড়িয়ে দেয়। যাই হোক, কিন্তু যদি যখন এই লার্জ নাম্বার অফ প্রডিউসার্স এন্ড কনজিউমার্স থাকে, তখন যেটা হয়, হি ইজ অনলি দ্য প্রাইস টেকার। ওর প্রোডাকশন হয়েছে and he can take the money for in exchange of that. He is not the price maker. He cannot fix up the money price. Price is determined by the intersection of demand and supply in that environment, in that market. ওই কতটা ডিমান্ডেড হচ্ছে এবং কতটা সাপ্লাই আছে তার উপরে। যেমন ধরো কোনো একটা আমাদের বাংলাদেশি পরিবারের কিছু পরিবারে আছে, বিজয়া দশমীর দিন, কারণ তোমরা জানি না তোমাদের পুঁটি মাছ খেতে হয়, তো সেই দিন কিন্তু ওটার দাম অ্যাবনর্মালি হাই হয়ে যায়। অতএব সেখানে পারফেক্ট কম্পিটিশনের কোনো থাকেই না, কারণ ডিমান্ডটা অ্যাবনর্মাল বেড়ে গেছে। আদারওয়াইজ পারফেক্ট কম্পিটিশন হচ্ছে অল প্রোডিউসার এন্ড কনজিউমার্স হ্যাভ ফুল এন্ড সিমেট্রিক ইনফরমেশন এন্ড নো ট্রানজাকশন কস্ট। এইটাই হচ্ছে পারফেক্ট কম্পিটিশনে। এবং প্রোডিউসার্স আর দ্য প্রাইস টেকার, নট দ্য প্রাইস মেকার। ওর প্রাইস তৈরি করতে পারে না, বলতে পারে না। আচ্ছা, মনোপলির এক্সাম্পল দিতে পারো? Sir, can you put the last Indian Railways. perfect competition part? Achha, yes. Producers Thank you, are sir. the price taker, not the price maker. All producers and consumers have full and symmetric information. That I mentioned. ডাক্তারদের সঙ্গে আমাদের গন্ডগোল বাঁধার এটা একটা বড় কারণ। ডাক্তার, আমরা মনে করি ডাক্তার তো সব জেনে ফেলেছে আমার কি কি হয়েছে না হয়েছে। Thank you, sir. Completed that part. কিন্তু আমি তো কিছু জানি না। হ্যাঁ, মনোপলির একটা এক্সাম্পল। Indian nuclear industry. Indian Railway. CSC. ইন্ডিয়ান রেলওয়ে। স্যার, আগের পার্টে যেটা ট্রানজাকশন কস্ট ছিল ওটা একবার বলবেন? ট্রানজাকশন কস্ট মানে হচ্ছে ওই ব্যাপারটা ঘটানোর জন্য আমার কোনো এক্সট্রা বেশি খরচ হচ্ছে না। তুমি ধরো এই লোকালিটিতে এটা খরচ হচ্ছে 10 টাকা, কিন্তু আর একটু দূরে গেলে পরে 15 টাকা, যেহেতু ডেলিভারি চার্জ বেড়ে গেল, এইসব কিছু নেই। ঠিক আছে স্যার। মনোপলি বলো। হ্যাঁ, ইন্ডিয়ান রেল ঠিক। আর এই আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের CSC. হ্যাঁ, CSC ইজ ভেরি গুড এক্সাম্পল অফ দ্য CSC। এই যাদের মনোপলি আছে, হ্যাঁ, Mobile network recharge. Monopoly describes a market situation where one company owns all the market share, 100%, and can control prices and output. ওই ঠিক করে নেবে, ও ইচ্ছে করলে শর্ট সাপ্লাই করবে। এই লাইসেন্সিং পলিসি সম্বন্ধে যে তোমরা যদি পড়ো, যখন দেখবে এইটাই তো আমাদের সমস্যা হয়েছিল, জানো তো? ওই যে 1951 থেকে 1991 এই পিরিয়ডে, ইনিশিয়ালি যখন দেশ স্বাধীন হলো না, তখন দেন দ্য গভর্নমেন্ট ডিসাইডেড যে রিসোর্স তাহলে কিভাবে ইউটিলাইজড হবে, কোথায় বেটার ইউটিলাইজ হতে পারে। সব লোকই যদি সমস্ত রিসোর্স যদি গাড়ি বানানোর দিকে চলে যায়, তাহলে তো সব বোনাস, তাহলে স্টিল প্ল্যান্ট তৈরি হবে কি করে, অল দিস থিংস ইন देयर মাইন্ড। সো হোয়াট দে ডিড, বললো যে আগামী প্রজেকশন নিল 10 ইয়ার্সে আমাদের কত গাড়ির রিকোয়ারমেন্ট হতে পারে। সেই হিসাবে যারা intending bidders for manufacturing car, establishing the workshop, তাদের বললো যে ইন্ডাস্ট্রি তাদের কাছ থেকে ইয়ে চাইলো, করে সবাই জমা দিল। জমা দিয়ে ধরো বছরে 10,000 গাড়ির তৈরি করার মতো ক্যাপাসিটি ক্রিয়েট করতে চায় গভর্নমেন্ট। 10,000 গাড়ির ক্যাপাসিটি করার জন্য সব বিডিং করে নিয়ে নিল। নেওয়ার পরে দেখা গেল কি, এই লোকগুলোর মধ্যে অধিকাংশ যারা ওদের ফ্যামিলির মধ্যে নিয়ে নিয়েছিল, যেমন ধরো হিন্দুস্তান মোটরস, ওরা কি করলো, যা ক্যাপাসিটি তো প্রোডাকশন করা যায়
তার চাইতে লোয়ার লাগতো, মানে ডিমান্ড যা আছে তার চাইতে, কারণ হচ্ছে অলওয়েজ মাসে মাসে বাজারে একটা স্ক্যারসিটি করে রাখতো, তার ফলে ওর প্রাইসও সবসময় হাই থাকতো, কোয়ালিটিও কোনো ইমপ্রুভমেন্ট হতো না। কিন্তু যখন 1980s এসে হয়ে গেল, মারুতি এসে গেল এবং সাবসিকুয়েন্টলি যখন চেঞ্জেস গুলো আসলো তখন ওগুলো সব বন্ধ হয়ে গেল। অর্থাৎ মনোপলি এই একটা সিচুয়েশন ইন দ্য কোম্পানি। আমাদের তোমরা যেমন বললে, ওরা মনোপলি ইজ নট অনলি দ্য প্রাইস টেকার বাট অলসো দ্য প্রাইস মেকার। সো প্রাইসটা ফিক্স আপ করতে পারে। একটা ইন্টারেস্টিং আর একটা গল্প বলি তোমাদের পারফেক্ট কম্পিটিশনের সম্বন্ধে। খুব, যদিও এটা ধারণা আছে এবং এই যে এখন ইনক্লুসিভ গ্রোথের কথা এসেছে, একটা তো লবি ছিল যে যারা মার্কেট ইকোনমিকে ফেভার করছিল, সেটা আমি বলবো পরে ইন ডিটেলস। তখন তারা চাইছিল এবং তারা পারফেক্ট কম্পিটিশনে বিশ্বাস করতো যে মার্কেটে পারফেক্ট কম্পিটিশন থাকলে সমস্ত রিসোর্স মোবিলাইজেশন এন্ড অল দিস থিংস উইল বি ইন রাইট পাথ, ইন রাইট ডাইরেকশন। তো এটা তো অ্যাডাম স্মিথের কথাই যে পারফেক্ট কম্পিটিশন সার্ভস দ্য কমন গুড। কিন্তু এক ভদ্রলোক, তার নাম আমি পরে বলছি, তোমরা হয়তো বলতে পারবে আমার কথা শুনে, উনি দুটো শব্দ বলেছিলেন, পারফেক্ট কম্পিটিশন সার্ভস দ্য কমন গুড। উনি বলেছিলেন নট অলওয়েজ। হি গট দ্য নোবেল প্রাইজ ফর সেইং দিস নট অলওয়েজ এবং ফর প্রুভিং ইট অলসো। At the age of 26 উনি এটা বলেন এবং পরবর্তীকালে অনেক পরে অবশ্য উনি নোবেল পুরস্কার পান ওর এই স্টেটমেন্টের জন্য। হি প্রুভ দ্যাট হি ইজ আ ফেমাস পারসন। তারপর ওর সিজোপেনিয়া হয়, সিজোপেনিয়াতে উনি সব ভুলে যান এবং উনি ইউনিভার্সিটি থেকে বিতাড়িত হন, দেশ থেকে বিতাড়িত হন, আমেরিকা থেকে। বহুদিন পর ওখানে ফিল্ম হয় এবং সেই ফিল্ম বহু অস্কার পুরস্কার পেয়েছে। আমি অনেকগুলো ক্লু বললাম, যারা ইকোনমিক্স পড়েছো তাদের মধ্যে কেউ বলতে পারো হোয়াট ইজ হিজ নেম? জন ন্যাশ। একদম। ওকে নিয়ে যে সিনেমা হয়েছিল কি নাম? বিউটিফুল মাইন্ড। এই বিউটিফুল মাইন্ড। অতএব ইকোনমিক্স সত্যি সত্যি কিন্তু দেখো ওই দুটো শব্দ ওই জন ন্যাশ বলেছিল যে নট অলওয়েজ পারফেক্ট। অ্যাডাম স্মিথের এই থিওরিতে এতদিন ধরে চলছে, কিন্তু সবসময় হয় না, তুমি পড়লে বুঝতে পারবে। যার জন্য এখন আমরা গ্রোথ বলছি না শুধু, আমরা এতদিন তো শুধু চাচ্ছিলাম ইকোনমিক গ্রোথ, ভারতবর্ষ ডাবল ডিজিট ইকোনমিক গ্রোথের দিকে যাচ্ছে, কিন্তু আমাকে পরে ইনক্লুসিভ গ্রোথের কথা বলতে হয়েছে, আদার ফ্যাক্টরস বলতে হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কথা এসছে, আমরা সেটা মনিটর করছি। Third is the oligopoly. What is oligopoly? The market structure characterizes a small number of firms that hold significant control over a particular industry or market. যেমন আমাদের দেশে টেলিফোন ইন্ডাস্ট্রি, মোবাইল রিচার্জ। হ্যাঁ, এটা সবাই। আর ওইখানে আমি একটা এক্সাম্পল বলতে ভুলে গেলাম, ওটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রাইসের সঙ্গে সম্পর্ক নিয়ে এবং এইখানে রেলিভেন্ট আমার মনে পড়ে গেল। প্রিভিয়াস স্লাইডটা একটুখানি, সরি আরেকবার প্রিভিয়াস স্লাইডটা মানে লেখা বাকি হয়ে গেছে। না, I could not follow. Once again. Sir, the previous slide. Okay. Oh, previous slide. Monopoly describes the market situations where তো অলিগোপলিতে, হ্যাঁ, অলিগোপলি মানে হচ্ছে সামান্য কিছু লোক এবং তারাই মার্কেটে শেয়ার করে। সমস্যা হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, দুটো এই একসঙ্গে আমার মনে পড়ে গেল এইটা আসার ফলে, সেটা হচ্ছে যে জানো তো তোমাদের নিশ্চয়ই কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে তো তার প্রাইস নির্ভর করে, তাই তো? কোন একটা জিনিসের কস্ট অফ প্রোডাকশনের উপরে তো তার প্রাইস নির্ভর করে। তাহলে কস্ট অফ প্রোডাকশনের উপরে যদি প্রাইস নির্ভর করে তাহলে সেই প্রাইস নিয়ে আসবে, কিন্তু দ্যাট প্রাইস মে নট বি অ্যাকসেপ্টেড ইন দ্য মার্কেট, তার ফলে তার কোম্পানিটা উঠে যাবে, এই হচ্ছে ঘটনা। আর যদি তার প্রাইস খুব লোয়ার হয় এবং মার্কেট প্রাইস যদি অনেক হয়, বেশি হয়, তাহলে সে অনেক প্রফিট করবে। এই যে তুমি যদি দেখো সৌদি আরব, এই মানে সারা পৃথিবী যদি অয়েল প্রডিউসিং কান্ট্রি গুলোকে দেখো, সৌদি আরবে ধরো, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি যে $5 খরচ করে ওরা 1 ব্যারেল তৈল তুলতে পারে, আর ধরো ভেনিজুয়েলায় এটা ধরো $65।
তাহলে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম $70 হবে তখন ভেনিজুয়েলা তেল তোলা লাভ হবে, তাই না? কিন্তু যখন ওটা $50 হয়ে যাবে তখন কি ভেনিজুয়েলা তেল তুলবে? না, একদম তুলবে না। তার ফলে কি হবে, তেলের সাপ্লাই ইন্টারন্যাশনাল মার্কেটে খানিকটা কমে গেল। খানিকটা কমে গেল মানে তখন আবার আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিমান্ড রিমেইনিং দ্য সেম, তাহলে আবার দাম বাড়তে শুরু করবে। এই যে ফ্ল্যাকচুয়েশন হয় না, যেই তেলের দাম পড়ে যায় সঙ্গে সঙ্গে অনেক কান্ট্রি তারা তেল প্রোডাকশন বন্ধ করে দেয়, আবার যেই তেলের দাম বাড়তে থাকে তাদের আবার তারা চালু করে। এই জন্য তেলের প্রাইস এত ফ্ল্যাকচুয়েট করে ইন্টারন্যাশনালি, এটা একটা বড় কারণ। এই কেন ওপেকের কথা মনে পড়লো, ওপেক অলসো এই একটা অলিগোপলির একটা গুড এক্সাম্পল। এবং ওরা ওপেক বানিয়ে সেটা করেছে। ওপেক বানিয়েছে মানে কি, এই অয়েল প্রডিউসিং কান্ট্রি কয়েকটাই আছে এবং ওটাকে বলে এই যে oligopolies may arise through explicit collusion and implicitly because the firms have interests that align. ওদের একই রকম স্বার্থ। এই তোমার এই জিও বিএসএনএল আছে তাই তাহলে তো জিও, এয়ারটেল আর ভোডাফোন এরা তো এক হয়ে রেগুলার স্লো পয়জনিং করতে পারে, মানে রেগুলার বেসিসে প্রাইস বাড়িয়ে যেতে পারে। তুমি কিছু করতে পারো না, যদিও ট্রাই আছে কিন্তু ডিফিকাল্ট, সেজন্য ট্রাই কে রাখা হয়েছে, গভর্নমেন্ট রেখেছে। তেমনি তেলের ক্ষেত্রে যেটা করে ওরা প্রোডাকশনটাকে কন্ট্রোল করে। ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি সৌদি আরব টারবের মতো দেশগুলো পয়সা রোজগার করার জন্য যত পারে তেল তুলে মার্কেটে গ্লাট করে দিচ্ছিল, তো প্রাইসও ভীষণ পড়ে যাচ্ছিল। তখন বাকি অনেক যারা আছে তারা মেজর প্লেয়ার, তারা সবাই মিলে বসলো যে এটা তো নিজেদের সম্পূর্ণ নিজে করছি, কারণ তেল তো আনলিমিটেড সাপ্লাই নেই, একটা দিন তো ফুরিয়ে যাবে। পয়সা নিশ্চয়ই ভালো লাগে ঠিকই, আর এটা তো একটা হিউম্যান হ্যাবিটের অদ্ভুত দিয়ে আছে, প্যারাডক্স। যেমন ধরো তোমার বাবা মা তারা কি করেন, পয়সা করে জমাচ্ছেন, জমিয়ে রাখার চেষ্টা করছেন বা তোমাদের পেছনে খরচ করছেন, কেন কেন? বেটার ফিউচার, তোমাদের বেটার ফিউচার, তোমরা যাতে ভালো থাকতে পারো, তাই তো? দে আর স্যাক্রিফাইসিং প্রেজেন্ট কনজাম্পশন ফর ফিউচার ডেভেলপমেন্ট, তাই তো? স্যাক্রিফাইসিং প্রেজেন্ট কনজাম্পশন ফর ফিউচার ডেভেলপমেন্ট। আর ওই তখন ন্যাশনাল লেভেলে যদি দেখো তখন দেখবে রিভার্স, ওদের ফিউচারে কি হবে সেটা ভুলে যাচ্ছে, ওরা প্রেজেন্ট কনজাম্পশনটাকে হাই করছে। যেমন লোন করা, গভর্নমেন্ট যে লোন করে সেটা কি হলো, আই এম শিফটিং দ্য বার্ডেন, আই এম এনজয়িং মাই লাইফ এট দ্য কস্ট অফ মাই সানস এন্ড ডটার্স। আমার নেক্সট জেনারেশন, এটা একদম রিভার্স। এটা মানে খুবই প্যারাডক্স, মানে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে তুমি সব কিছু জমাচ্ছ, আমার ছেলেটা যাতে ভালো হয়, মেয়েটা যাতে ভালো থাকে, পয়সা দিচ্ছ, ব্যাংক থেকে কিছুটা লোন নিলে বলছে বাকিটা আমি দিচ্ছি, তুই যা, ইউ গো অ্যান্ড গো টু অ্যাব্রড করছো। আর কান্ট্রির বেলায় তুমি ধার করছো, অনেক করে ধার করছো ফর মিটিং ইউর প্রেজেন্ট কনজাম্পশন, এবং সেই এন্টায়ার লায়াবিলিটি ইউ আর শিফটিং টু ইউর নেক্সট জেনারেশন। ন্যাচারাল এর ক্ষেত্রে তুমি কি করছো, একদম তুমি ফরেস্ট নষ্ট করে দিচ্ছ, করে এখন ভালো থাকার চেষ্টা করছো, কিন্তু ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট and keeping your next generation at the keeping the next generation at stake. তো যাই হোক, সেইটা একটা খুব পসিবিলিটি আছে, যার জন্য ট্রাই হ্যাজ বিন সেট আপ যাতে এরা এটা না করতে পারে। Oligopoly. The examples are also found across major industries. Oil. অলিগোপলিতে ওপেক যেটা বললেন ওটা তো কার্টেল হয়ে গেল না। অলিগোপলিতে এক্সাম্পল যেটা ওপেকের বললেন ওটা তো কার্টেল হয়ে গেল না একটা। না, ওটা কার্টেল হয়ে গেল। কার্টেল হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ থাকে, কলিউশন হয়ে যেতে পারে, ইমপ্লিসিটলি কার্টেল ফর্ম করতে পারে। এবং যেমন অয়েল অ্যান্ড গ্যাস, এয়ারলাইন্সের তো এখন ভয়ঙ্কর অবস্থা। গভর্নমেন্ট ইন্টারভেন করলো, করে আবার গভর্নমেন্ট ব্যাক করলো, অটোমোবাইলস এর ক্ষেত্রে হতে পারে। সো দেয়ার ইজ এ পসিবিলিটি এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোতে হয়, কারণ হয় হিউজ ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। এটা একটা বড় কারণ। মানে আমার তো পকেটে 10 টাকা আছে, আমি একটা গিয়ে করে ফেললাম, কোম্পানি খুলে ফেললাম, এরকম তো সম্ভব নয়। ওটা একটা কারণ যে ওই সেইখানেই অলিগোপলি ফর্ম করে যেখানে হিউজ ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। মনোপলিস্টিক কম্পিটিশন, এটা হচ্ছে একই রকম প্রোডাক্ট কিন্তু সাবস্টিটিউট নয়। মানে
একটুখানি তোমরা যেটা বলেছিলে প্রথমেই যে একটু একটু চেঞ্জ করে নেয়, কিসে চেঞ্জ করে, যেমন ধরো কলগেট পেস্ট, টুথপেস্ট, তুমি ওই ব্র্যান্ডিং দিয়ে করার চেষ্টা করে, তাই না, যে প্রোডাক্ট সেম কিন্তু লোকে, যেমন কিছু কিছু প্রোডাক্ট এমন ব্র্যান্ডিং আছে তোমরা জানো কিনা জানি না, আসলে জিনিসটার নাম বনস্পতি কেউ জানি না, আমরা তাদেরকে ডালডা বলে ডাকি, তাই তো? ডালডা দেখেছো তো, এখন আর বিশেষ পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ স্যার। ডালডা কিন্তু হ্যাঁ, স্যার, দেখেছি। প্রোডাক্টটা নয়, ওর ব্র্যান্ডটা হচ্ছে ডালডা, প্রোডাক্টটা তো বনস্পতি। অতএব ব্র্যান্ডেড মানে এমন হতে পারে যে লোকে সেটা জিনিসটাই ভুলে গেল, তার নামটাই পাল্টে গেল। অতএব এইটা মনোপলিস্টিক কম্পিটিশনে এর ক্ষেত্রে ওই সিমিলার নয়। যেমন ধরো তুমি স্যার আমুলের একটা চাইনিজ খেতে butter- ভালোবাসো, তুমি এরকম দেখা যায় চাইনিজের অনেক দোকান আছে পার্ক স্ট্রিটে, কিন্তু তুমি ওই টুংফুং না হলে তোমার হবে না। এই একটা মেয়েদের স্যার ক্ষেত্রে তো জেরক্সেরও তো সেম হ্যাঁ? ব্যাপার, জেরক্সেরও তো সেম ব্যাপার। হ্যাঁ জেরক্স, বা না ওই দোকানটাতেই যাবো আমি, জেরক্সের তো মনোপলি হয়ে গেছে। কিন্তু আমি একটা পার্টিকুলার দোকান, যেমন ধরো মেয়েদের আমি দেখেছি মানে পার্লারের ক্ষেত্রে ওই কিছু স্পেসিফিকেশন আছে যে বা ওই যে সার্ভিসটা দেয় সেখানেই যাবে। অতএব this is known as the many companies offer products or services that are similar but not perfect substitutes. The barriers to entry in a monopolistic competition industry are low. তার ফলে অনেক লোক খুঁজতে পারে দেখবে, কিন্তু রেস্টুরেন্টস, ক্লোদিং স্টোর্স, আমি এখনো যেমন জেএস মোহাম্মদ আলী থেকে জামা কিনি তো মানে আমাকে বাড়িতে সবাই হাসাহাসি করে, এত সব ব্র্যান্ডেড পাওয়া যায়, কিন্তু আমার টেইলার যে আছে মানিকতলায় সে আমাকে দেখলে এখনো খুশি হয় যে হ্যাঁ এই লোকটা এখনো আছে। আর আমিও অন্য কোথাও থেকে কিনতে পারি চাই না, জেএস মোহাম্মদ আলী থেকে কিনি। আমি বিদেশ থেকেও আমাকে হয়তো জামা কাপড় কিনলাম, ওরা আমার যারা আমার মেয়েরা রয়েছে তারা কেনে, কিন্তু আমি ওর চাইতে ওই জেএস মোহাম্মদ আলী থেকে কিনে না পড়লে আমার ভালো লাগে না। এবং খাদির দোকানটাও আমার এই ধরো খাদি গ্রামোদ্যোগ ভবন তেমনি এগুলো হচ্ছে মানে বাই ডিফারেন্সিয়েটিং দেয়ার অফারিংস থ্রু ব্র্যান্ডিং, দ্য কোয়ান্টিটি, দ্য প্রাইস, হ্যাঁ এটা তো সেজন্য বলছি যে সিমিলার নট পারফেক্ট সাবস্টিটিউট, অনেক একই রকম, তারা খানিকটা প্রাইস ম্যানিপুলেট করতে পারে। যেমন ধরো তুমি আউদের বা এর বিরিয়ানি তো বিরিয়ানি, আর দাদা বৌদির বিরিয়ানি কি বলে বারাকপুর, তো প্রাইসের অনেক ডিফারেন্স হয়ে গেছে। আর্সেলানের বিরিয়ানি ধরো আর তোমার পাড়ার দোকানের বিরিয়ানি, দুটোই তো বিরিয়ানি, হ্যাঁ কোয়ান্টিটিও সেম, ইউ সেম, কিন্তু ওরা ওই ব্র্যান্ডিং করে নিজেদের চেঞ্জ করে দিয়েছে এবং প্রাইসটা অনেকটা পারফেক্ট কম্পিটিশন হলো না, কিন্তু এখানে অনেকটা প্রাইসটাকে চেঞ্জ করে রাখলো। এটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। এই পর্যন্ত বোঝা গেল নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কি খুব বোরিং? না স্যার। না স্যার, আপনার এক্সাম্পল গুলো খুব হেল্প করছে, সরি, আপনার এক্সাম্পল গুলো বুঝতে হেল্প করছে। তাহলে দারুণ স্যার, দারুণ। Microeconomics is a branch of economics that studies the behavior of individual economic agents like consumers and farmers. ওদের সঙ্গে সম্পর্ক না। What is the macroeconomics? সেইটা আমাদের পড়তে হবে, অনেক কিছু জানতে হবে তার মধ্যে। এই আমরা ট্যাক্সের কথা বললাম, আরবিআই এর কথা আছে, এগুলো সব তো আর ইন্ডিভিজুয়ালের সঙ্গে সম্পর্ক নয়, এগুলো হচ্ছে সব সবার সাথে রিলেটেড টু এভরিবডি। সুতরাং ওই হোয়াট ইজ ম্যাক্রোইকোনমিক্স এক্সামিনস ইকোনমি ওয়াইড ফেনোমেনা সাচ অ্যাজ ন্যাশনাল ইনকাম, আজকে পড়ার কথা, পৌঁছাতে পারবো কিনা জানি না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি কাকে বলে, ইকোনমিক গ্রোথ কি, ইনফ্লেশন কি, চেঞ্জেস ইন আনএমপ্লয়মেন্ট সেটা কি, অল দিস থিংস আই কভার্ড আপ দ্য ম্যাক্রোইকোনমিক্স। আমি এই ব্রাঞ্চ গুলো একটু বলে রাখি, কেন সবকটা ব্রাঞ্চ সম্বন্ধে দু এক লাইন করে আমি পড়েছি, বানিয়ে রেখেছি। I want to discuss with you, কারণ হচ্ছে যে একটু না জানলে না তুমি ইন্টারেস্ট পাবে না। ভেরিয়াস ব্রাঞ্চেস এখন হয়ে গেছে। অরিজিনালি আমাদের শুরু হয়েছিল যখন, তখন তো ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্সই ছিল। মাইক্রো ইকোনমিক্স দিয়ে ফার্মার এগুলো পড়াতো, আর মার্কেট স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর ওই মার্কেট নিয়েই তো সারা পৃথিবী জুড়ে কত ডিবেট জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করলে বুঝবে যে আমেরিকান ইকোনমিস্টরা ওয়ার্ল্ড ওদের কি অদ্ভুত হয়, এসব আমরা বাইরে থেকে বুঝতে পারি না। ওরা কি হয় সেটা হচ্ছে হার্ভার্ডে পড়লে, এমআইটি তে পড়লে, তারপর তুমি হোয়ার উইল ইউ জয়েন, তুমি নর্মাল কোর্সে
ওয়ার্ল্ড ব্যাংকে জয়েন করলে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে জয়েন করলে, এবং ওরা দে আর বিং ট্রেন্ড, মানে অদ্ভুত। তুমি আমি যখন আরো পড়াবো বুঝবেই, দে আর বিং ট্রেন্ড ফর দ্য ক্যাপিটালিস্ট ইকোনমি, এবং ওদের বইপত্র তো সেরকম করে লেখা। যেমন আমি পরবর্তীকালে অনেক কাজকর্ম করেছি হেলথ ইকোনমিক্স। আমি তো এবার সম্প্রতি আমি ইয়েতে গেছিলাম, আমি ইউএস তে গেছিলাম। I had a lecture on sanitation in India in the Yale University. So আমি ওখানে দেখে আমি এই অলসো হেলথ ইকোনমিক্স এ যা করছি সারা পৃথিবী জুড়ে যত ভালো বই টই সবই তো ওদেরকে নিয়ে লেখা। ওদের ওই প্রাইমারিলি ওদের এখন বড় ইস্যু হচ্ছে ওদের ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের তার প্রিমিয়াম হ্যান ত্যান। আমাদের দেশের যে রিকোয়ারমেন্ট হেলথ ইকোনমিক্স এর পার্সপেক্টিভে দেখা একদম নেই। যাই হোক, ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে এইগুলো সম্বন্ধে আমরা ডিটেলস পড়বো, আমরা জানবো। তেমনি হ্যাঁ বলো প্লিজ। একটা জিনিস জিজ্ঞেস করবো, এইমাত্র বললেন না যে ইউএস এর, এটা স্যার এই যে রিসেন্টলি স্যার আমাদের স্যার এই যে জিডিপি গ্রোথ নিয়ে আইএমএফ যেটা বলছে, ওটাও কি স্যার তাহলে কি ফলসলি অ্যাকিউজ করছে ওটা, যে আমাদের 6.5% নয় ক্যালকুলেশনে যেটা গন্ডগোল আছে? হ্যাঁ ওরা বলছে, হ্যাঁ ওরা বলছে যে আমরা ডাব্লিউপিআই দিয়ে করছি, বাট ওটা সিপিআই দিয়ে করছি না, সো ওটা ফলস ডাটা হয়ে যাচ্ছে। এটা একাডেমিক ডিবেট যে আমরা কেন ডাব্লিউপিআই দিয়ে করছি। তবে একটা কথা তোমাকে বলি, একটা জাস্ট তোমার জানার জন্য, তুমি বাট নট রিপ্রেজেন্ট ইন দ্যাট ওয়ে, তুমি একটা মাল্টি ডাইমেনশনাল পড়েছো কি, দেখেছো, কোনো আইডিয়া আছে? স্যার মাল্টিন্যাশনাল প্রপার্টি মানে এমপিআই, মাল্টিন্যাশনাল প্রপার্টি ইনডেক্স, যেটা হ্যাঁ মাল্টিন্যাশনাল প্রপার্টি ইনডেক্স, ওইটা ক্যালকুলেট করা হয়। মানে আমি কেন জানি বা ইন্টারেস্টেড, আই ওয়াজ ট্রেন্ড ইন অক্সফোর্ড, ইউএনডিপি অক্সফোর্ড প্রোগ্রামে। ওই মাল্টি ডাইমেনশনাল প্রপার্টির দেখবো ইন্টারন্যাশনাল লেভেলে যে ইন্ডেক্স করা আছে, সেখানে আছে তো 3টে, এখানেও তাই করা আছে আমাদের কাছে। ওরা শেষেরটায় মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর 6টা প্যারামিটার নিয়েছে, হ্যাঁ মাল্টিন্যাশনাল। সেখানে আমাদের আসছে বোধহয় 16.34 পভার্টি লেভেল ওই হেড কাউন্টে। ওখানে আমরা ইন্ডিয়া কি করেছি দেখো, ইন্ডিয়া করেছে কি, ইন্ডিয়া এই রিসেন্টলি ওই প্রাইম মিনিস্টারের যে প্রোগ্রামটা, ওই কি নাম জানো ওইটা, এই অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা, জনধন যোজনা স্যার। হ্যাঁ জনধন যোজনা, হ্যাঁ জনধন যোজনা, সেইটা না আমরা খুব ভালো করেছি। আওয়ার পারফরমেন্স ভেরি গুড ইন্ডিয়াতে। তার ফলে ওরা সেই 6টা প্যারামিটার থেকে 7টা প্যারামিটার করেছে, কারণ ওটা দিলেই ওটা 11 পয়েন্ট সামথিং নেমে আসছে। হ্যাঁ ওই প্যারামিটারটা ঢুকলে, বা 13 পয়েন্ট সামথিং নেমে আসছে, আমার এক্সাক্ট ফিগার মনে থাকে না আজকাল। ওই যে ম্যানিপুলেশনটা করে ফেললাম আমরা ওদের সঙ্গে, ওরা ইন্টারন্যাশনালি যে আজ করছে সবার সঙ্গে কম্পেয়ার করছে, তুমি একটা প্যারামিটার যোগ করে দিয়ে তুমি খুব কম দেখিয়ে ইন্ডিয়ানদের বোঝাতে চেষ্টা করো। নীতি আয়োগ বইটা বের করেছে, দেখবে তোমরা খুলে জাস্ট কম্পেয়ার, তাহলে তুমি বুঝতে পারবে। সবসময় নেই ম্যানিপুলেশন সব জায়গাতে, যে আমাদের দেশে একা করে দেয় না, সারা পৃথিবী জুড়েই চলে। তো ওরা ইউএনডিপি যে বানিয়েছে সারা সব, যে ফস্টার এবং অ্যালকায়ারের যে মডেল, সেই মডেল অনুযায়ী তারা গ্লোবালি সমস্ত কান্ট্রি গুলো কম্পারিজন করছে। ইন্ডিয়া ফট করে ওর মধ্যে একটা প্যারামিটার ঢুকিয়ে জনধন যোজনা ওই অ্যাকাউন্টিং ইয়েটা পার্সেন্টেজটা দিয়ে এটাকে করেছে। অতএব আমি সেই জন্য খুব কমেন্ট করতে রাজি নয় এই ব্যাপারে, মানে যে এটা একাডেমিক ডিসকাশন তো বটেই, এবং এইটা এই সোশ্যাল ইকোনমিক্স সম্বন্ধে আমি যতই যাই বলি না কেন, এইটা একটা সমস্যা থাকে। আচ্ছা, আমি গ্রেট ডিপ্রেশনটা একটু আলোচনা করতে চাইছি। 1929 কেন আলোচনা করছি তার ব্যাকগ্রাউন্ড আছে। এই গ্রেট ডিপ্রেশন দিয়ে তুমি হোল ইকোনমিটা কি করে, তোমাকে আমি আমাদের এই ইউএস ট্যারিফ দিয়ে খানিকটা বোঝানোর চেষ্টা করেছি যে দেখো কিভাবে তার প্রভাব এসে পড়ে সবার উপরেই। তেমনি গ্রেট ডিপ্রেশনও একটা খুব ভালো এক্সাম্পল ম্যাক্রো ইকোনমিক লেভেলে। বলছে স্টক মার্কেট ক্র্যাশ করে গেছিল ওদের দেশে। স্টক মার্কেট এখন যেমন আমাদের কিন্তু সামহাউ ম্যানেজ করছে, কারণ আমাদের এফআইআই এরা টাকা তুলে নিচ্ছে। কেন তুলে নিচ্ছে বলো তো দেখি? স্যার একটা হতে পারে কারণ
ইন্ডিয়ান কারেন্সি ডিপ্রিসিয়েট হচ্ছে, ডলারে বেড়ে যাচ্ছে। এবার যে কারণে কেউ যদি এখানে ইন্ডিয়ান কারেন্সিতে কেউ যদি কিছু কিনে থাকে, তার তো হচ্ছে কয়েকদিনের মধ্যে যদি যেহেতু ফল করছে, তার তো এরপরে যখন আসবে তার হিসেব করছে তার লস হবে। তো সেই কারণে যে এখন ইন্ডিয়ান মার্কেট থেকে এক্সিট করছে। ভেরি গুড। এছাড়াও এটা ফেডারেল বাকি সবাই বুঝতে পারলে? ইন্টারেস্ট রেট ও বাড়াচ্ছে, একদম রাইটলি বলেছে। বলছে যে তুমি ধরো $100 নিয়ে এসছো, তুমি দুদিন আগে কিনলে 8,500 টাকার শেয়ার কিনতে পারতে। ধরো শেয়ার মার্কেট বাড়লো না, তুমি 8,500 টাকা যখন বিক্রি করবে, তুমি তখন আর $100 তো ফেরত পাবে না, কারণ এখন ডলারের দাম রুপি হয়ে গেছে 91 টাকা। তাহলে 90 দিয়েই ভাগ করো, অনেকটা টাকা কমে গেল। তাহলে কেউ তার লস করতে চাইবে না, সেই জন্য ও ছেড়ে চলে যাচ্ছে। তেমনি তাহলে মার্কেট ক্র্যাশ করে, তাহলে যেটা হবে, স্টক মার্কেট তোমরা কে করো জানি না, অনেকেই এই স্টক মার্কেটে ইয়ে পাওয়া যায়, স্টক প্লেজিং দ্য স্টক। হ্যাঁ, তুমি প্লেস করে ধরো 60% টাকা তোমাকে ব্যাংক দিয়েছে, ওদের দেশে তো খুব হরবকত এটা চলে। 60% টাকা দিল, দিয়ে তুমি টাকা নিয়ে টাকাটা তোমার 100 টাকা শেয়ারটা তখন কমে 50 টাকা হয়েছে, তুমি আর ব্যাংকে গেলেই না যে ওটা সারাতে। তাহলে কিন্তু ব্যাংক তো তার যে ধরো 1000 টাকার শেয়ার ছিল, কমে 500 টাকা হয়ে গেছে, আর ও 600 টাকা ধার নিয়েছে, তা ব্যাংকে তো 600 টাকাই চলে গেল। এর ফলে অনেক ব্যাংক কোলাপস করে গেল। এই ব্যাংক কোলাপস করে গেল, সবাই খুব প্যানিক স্ট্রিকেন হয়ে গেল, এই যে সর্বনাশ। তাহলে তো তার ফলে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট হতে শুরু করলো, চেইন রিয়াকশন হলো। আমি তোমাদের দেখাই এক এক করে। However, several other factors contributed to severity length, including tightened monetary policy এবং ব্যাংকিং প্যানিকস, reduced purchasing power and international trade issues। এগুলো সব একটা অপারেশন রিলেটেড। আমি একটুখানি দেখি তারপরে কিভাবে এটা হয়েছে। দেখো, এই মেজর ফল ইন স্টক প্রাইসেস দ্য ব্যাংকিং ক্রাইসিস হলো, দ্যাট কজড 1/3 অফ অল ব্যাংকস টু ভ্যানিশ। সব বন্ধ হয়ে গেল সব ব্যাংক। আর ব্যাংক সম্বন্ধে তোমাদের আরেকটা ইন্টারেস্টিং বলি, জানো তো, আমাদের দেশেও এই পসিবিলিটি সবসময় আছে, যে কোনো দেশেই থাকবে। কারণ ব্যাংক, আমি যখন পড়াবো ব্যাংকিং, দেখবে যে তুমি 100 টাকা জমা দিলে পরে ব্যাংক কি করে, ব্যাংকের কিছু স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট আছে, সেটা রাখতে হয়। রেখে ধরো 90 টাকায় ব্যাংক আবার একটা লোককে লোন দেয়। যেই লোকটাকে লোন দিল 90 টাকা, লোকটা কি করে, ও 90 টাকা তো একবারে তোলে না ব্যাংক থেকে। ব্যাংক জানে যে ওর নামে অ্যাকাউন্ট খুলে দিলাম, 90 টাকা ডিপোজিট করলাম, তাহলে ও আবার ওই 10% রেখে দিয়ে 81 টাকা আরেকজনকে দিলাম। দিয়ে দেখা গেল ইন সার্কুলেশন এই এতগুলো টাকা, মানে রেখেছিল 100 টাকা, কিন্তু সেটা বানিয়ে ফেললো প্রায় 1000 টাকা। 10 টাইমস হয়ে যাবে, 10% করে মানি মাল্টিপ্লায়ার, তো মাল্টিপ্লায়ার এফেক্ট। এরপরে এবার ধরো এই লোকগুলো সবাই এসে ব্যাংকে বললো আমার টাকা এখন ফেরত দিয়ে দাও। যারা আমরা ইয়ে করেছিলাম, টাকা ধার নিইনি না, আমরা যারা টাকা ডিপোজিট করেছিলাম, ব্যাংক দিতে পারবে? ব্যাংক গ্যারান্টি নিয়ে যাবে, একদম দিতে পারবে না। ব্যাংক বলবে যে কালকে আসুন, পরশু আসুন, এরকম বলবে। আর যেই তুমি ব্যাংক থেকে ফিরে, তুমি রাস্তা দিয়ে ফিরে আসতে জিজ্ঞাসা করা হবে যে তুমি কোথায় গিয়েছিল, ফ্রম কামিং ব্যাক, ইউ উইল সে, আরে ভাই কিন্তু ব্যাংকে টাকা দিতে পারলো না। Go to the every corner of the city and everybody will put a line before the bank যে আমার টাকাটা যা হোক করে আজকেই আমি তুলে নিতে হবে। ব্যাংক দিতে পারবেন, এবং সবাই টাকা চাইলে পরে ব্যাংক ফেল করবে। এবং ওদের দেশে ওই যে 1/3 ব্যাংক ভ্যানিশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফেল করে গেল। যেই এটা হলো, ইমিডিয়েটলি যেটা ঘটলো, তার ফলে মানি সাপ্লাই কমে গেল। মানি সাপ্লাই কমে গেল। আচ্ছা, একটা তোমরা, আমি বলি, মানে আই এম জাস্ট ডিকটেটিং এন্ড ইউ রাইট ডাউন ইউর বোর্ড, একটা ডিমান্ড কার্ভ আঁকো খাতায়। ড্র এ ডিমান্ড কার্ভ ইন ইউর নোটবুক। আঁকলে? I would draw it. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এখানে নিচে একটা সাপ্লাই কার্ভ আঁকো, দুটোকে ক্রস করাও কোন একটা জায়গায়, কোন একটা পয়েন্টে। সাপ্লাই কার্ভটা তো ওই আপওয়ার্ড রাইজিং, আর এটা ব্যাকওয়ার্ড। স্যার করেছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এই পয়েন্টে মিল করেছে, সেই পয়েন্টটাকে একটা হাইলাইট করো করে, যে লেফট সাইডে লেখো পি, আর এখানে লেখো নিচে হরাইজন্টাল লাইনে যেখানে টাচ করছে সেটা লেখো মানি সাপ্লাই, এমএস।
এখন দেখো Sir, if you don't mind, can you show the supply curve once again? once again, Yes, sir. আচ্ছা Actually, sir, I drawn, but it was আচ্ছা দেখাচ্ছি incomplete. দেখাচ্ছি দেখাচ্ছি Sorry, sir. সাপ্লাই কার। Thank you, sir. তাহলে এবার এই যে ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ আমি আঁকলাম, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ আর মানে মার্কেটে তার ডিমান্ড কার্ভ এঁকেছি, আর সাপ্লাই মার্কেট সাপ্লাইটা আমি এঁকেছি। এখন একটা কান্ট্রির ক্ষেত্রে কি হবে, ম্যাক্রো ইকোনমিক্স এসছি আমরা। কান্ট্রির ক্ষেত্রে এই যে ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ডটা কি দিয়ে ডিটারমাইন্ড হয়? এনিবডি ক্যান গেস? বলতে পারো, কোনো লজ্জার কিছু নেই। মনে হয় এটা দিয়ে ডিটারমাইন্ড যে হোল মার্কেটে, হোল কান্ট্রিতে, ইন্ডিয়াতে এগ্রিগেট ডিমান্ডটা আমি কি করে বুঝবো কতটা এগ্রিগেট ডিমান্ড? কে বলবে আমাকে? Money in circulation. GDP, sir. না, জিডিপি বলতে পারবে না। Sir, আচ্ছা, money in circulation. এগ্রিগেট সাপ্লাই কি দিয়ে বুঝবো? স্যার এগ্রিগেট ডিমান্ড দিয়ে। না, এগ্রিগেট সাপ্লাইটা কি করে বুঝবো? একটা ওই যে তুমি কাপ দুটো আঁকলে, ওর একটার নাম দাও ডিমান্ড নয়, এগ্রিগেট ডিমান্ড, আর একটা নাম এগ্রিগেট সাপ্লাই। তাহলে এই এগ্রিগেট ডিমান্ডটা নয়, এগ্রিগেট সাপ্লাইটাই বলো। এগ্রিগেট সাপ্লাইটা কি দিয়ে বুঝবো যে আমার এই কান্ট্রিতে সাপ্লাই কত, টোটাল সাপ্লাই? ইনফ্লেশন দিয়ে স্যার। ওটা যে প্রোডাকশন, প্রোডাকশন মানে সবকটা প্রোডাকশন যদি এখন তো জিভিএম মেথড ধরো, গ্রস ভ্যালু অ্যাডিশন, তাহলে জিভিএম মেথড দিয়ে আমি টোটাল প্রোডাকশন কত, মানে জিডিপি যদি সাধারণ ভাবে বলি কমন পার্লান্সে, তাহলে জিপি ইট উইল বি জিডিপি। এগ্রিগেট সাপ্লাই ইনকাম দিয়ে জিডিপি, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে এবার নাও দ্য এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ড ইজ নাথিং বাট দ্য টোটাল মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। লোকের কাছে যত টাকা আছে সেটাই তো তার এগ্রিগেট ডিমান্ড হবে। কি ইনভেস্টমেন্ট? না, ইনভেস্টমেন্ট না, এগ্রিগেট মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। ইকোনমিতে যা মানি সাপ্লাই আছে, সেই M1 M2 M3 আমি তোমাদের পরে পড়াবো, কিন্তু এইটা তুমি ধরেই রাখো যে এগ্রিগেট মানি সাপ্লাই। তাহলে যা ইকোনমিতে মানি ইন সার্কুলেশন আছে, মানি সাপ্লাই, তা সেইটা আর এগ্রিগেট ডিমান্ড, সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। তাহলে মানি সাপ্লাই যদি বাড়ে কোনোভাবে, তাহলে কি হবে? এগ্রিগেট ডিমান্ড কার্ভটা এবার শিফট করাতে হবে, তাই না? হঠাৎ করে মানি সাপ্লাই বেড়ে গেল, তাহলে এগ্রিগেট ডিমান্ড উইল শিফট টুয়ার্ডস, কোন দিকে শিফট করবে? টু দ্য রাইট, ডান দিকে বেড়ে যাবে, তাই তো? বোঝা গেল? স্যার ইনিশিয়ালি বাড়লে পরেও তারপরে স্যার ক্র্যাশ করবে না? না, সে আগে আগে বাড়ে, আগে বাড়তে দাও। হুম। Say your video is paused. Sorry, some disruption was there. I have changed the computer now. Sorry. Once again. No problem, sir. Just a minute.
হ্যাঁ, আমি বললাম এগ্রিগেট ডিমান্ড পেয়েছি কাপ রেখেছি, এগ্রিগেট সাপ্লাই কাপ ড্রন না। তাহলে এইবার আমি যখন এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই কাপ ড্র করেছি, তারা একটা জায়গায় মিট করেছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইনে সেটা হচ্ছে প্রাইস, তার প্রাইস লেভেলটা ধরা পড়ছে, আর হরাইজন্টাল লাইনে ফরগেট অ্যাবাউট দ্য হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইনে যে প্রাইস মানে হচ্ছে ওই সিপিআই বা ডব্লিউপিআই যে কোনো একটা ধরে নিতে পারো প্রাইস ইন্ডেক্সটা, প্রাইসটা। এখন ধরো যেই তুমি কার্ডটাকে ডান দিকে শিফট করালে, এগ্রিগেট ডিমান্ড মানে মানি সাপ্লাই বেড়ে গেল, মানি সাপ্লাই বেড়ে যাওয়া মানে হচ্ছে তোমার কনজিউমারের ডিমান্ড বাড়লো। এইটা তোমরা খেয়াল করে দেখবে, আমাদের যখন করোনা হয়েছিল তখন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সাজেস্ট করেছিলেন না যে এখন গভর্নমেন্টের উচিত মানি সাপ্লাই বাড়িয়ে দেওয়া। ইভেন তোমরা যদি মনে করে পারো যে আমাদের চিফ মিনিস্টার তখন বলেছিলেন যে আমাদের রাজ্যগুলোকেও টাকা ছাপানোর পারমিশন দেওয়া হোক টু ইনক্রিজ দ্য মানি সাপ্লাই। হ্যাঁ, তার মানে হচ্ছে কি ওই এগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যাবে, এগ্রিগেট ডিমান্ড বাড়লেই কিন্তু সঙ্গে সঙ্গে প্রাইসটা বাড়বে। এইটাই মানে মানি সাপ্লাই যদি তুমি ইকোনমিতে বাড়াও, ইকোনমিতে সঙ্গে সঙ্গে তোমার পসিবিলিটি, তোমার কারণ হচ্ছে সাপ্লাইটা তো বাড়ে না সঙ্গে সঙ্গে রাতারাতি, বাড়বে। আমি পরে সব আরো ইয়ে করবো, আনফোল্ড করবো, কিন্তু ইমিডিয়েট যেটা ঘটবে সেটা হচ্ছে প্রাইসটা বাড়বে। এবং দ্যাটস ওয়াই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ ভেরি শেকি না, ওরা না রেপো রেটটাকে দেখবে চেঞ্জ করার ক্ষেত্রে খুব সতর্ক থাকে। কারণ হচ্ছে যে যেই রেট অফ ইন্টারেস্ট কমে যাবে সঙ্গে সঙ্গে লোকে বেশি করে লোন নেবে এবং মানি সাপ্লাই বাড়বে। আর এখানে তো এইখানে কেসটা উল্টো হয়ে গেল, ওটা রাইটে শিফট না করে এটা হাই ইনফ্লেশনও তো ক্রিয়েট হবে। হ্যাঁ সেটা হাই করবে পরবর্তীতে। হাই ইনফ্লেশন মানে হাইপার ইনফ্লেশন। আমি তো ইনফ্লেশন যখন কালকে পড়াবো, হাইপার ইনফ্লেশন হয়ে গেছে অনেক কান্ট্রিতে এইটা করতে গিয়ে। সেই জন্য একটু বলবো এখানে একটা জিনিস স্যার, সরি না বলছি এখানে একটু ডিস্টার্ব করবো। ওই যে হাইপার ইনফ্লেশন বললো না স্যার, ওইটা মনে পড়লো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পুরো পুরোপুরি ডুবে গেছিল। একদম এটা হতে পারে। সেই জন্য ডিফ্লেশন হয়ে গেল। এখানে কি হলো, ইউএস ইকোনমিতে কন্ট্রাকশন ইন দ্য সাপ্লাই, মানি সাপ্লাই কমে গেল, মানি সাপ্লাই কমে গেলে আর জিনিসের ডিমান্ড নেই, সাপ্লাই রয়েছে, প্রাইস ডিফ্লেশন হয়ে গেল। এই যেই সাপ্লাই কমে গেল, আমি তোমাকে আগে যখন সাপ্লাই কাপ পড়াচ্ছিলাম যে ও যখনই প্রাইস কমে যায় সঙ্গে সঙ্গে ওরা প্রডিউসার যারা তারা সঙ্গে সঙ্গে তারা আর বাজারে বিক্রি করতে চায় না। যেমন আমি তোমাকে ইয়েকে বললাম, ভেনিজুয়েলার তেলের কথা বললাম, যে তেলের দাম কমে গেলে ওরা তখন প্রোডাকশন করে না, ও শাটডাউন করে দেয়, যে প্রোডাকশন করে তো লস হবে। এই শাটডাউন করা মানে হচ্ছে লোকের আনএমপ্লয়মেন্ট হতে শুরু করলো। এই যেই আনএমপ্লয়মেন্ট হলো সঙ্গে সঙ্গে হলো যে এই লোকগুলোর পারচেজিং পাওয়ার চলে গেল, লো ইনকাম হলো, ওদের পারচেজিং পাওয়ার চলে গেল। যেই পারচেজিং পাওয়ার চলে গেল, এমনি তোমার এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড কমে গেছে, তার ফলে আরো কমে গেল লো ডিমান্ড ফর গুডস। তারপরে আবার ভিসিয়াস সাইকেল, দেখো প্রোডাকশন আরো কমে গেল এবং অনেক লোক ছাঁটাই হয়ে গেল, আরো আনএমপ্লয়মেন্ট হলো। এবং এই একটা ক্রাইসিস থেকে তখন কেইনস, মানে ইজ দ্য পাইওনিয়ার ইন দ্য ম্যাক্রো ইকোনমিক্স, উনি করলেন যে এর একটাই সলিউশন, যদি তুমি লোকের হাতে টাকা দিয়ে দিতে পারো তাহলে এটা হবে। কিন্তু সেটা দেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকে কি, যে আমার এগ্রিগেট সাপ্লাইটা তো আমি জানি না। এই জন্য বলা হয় মাইল্ড ইনফ্লেশন ইজ অলওয়েজ গুড ফর দ্য ইকোনমি, ফর এক্সপ্যানশন। কেন? যদি আস্তে আস্তে তুমি টাকাটা পাম্প করো তাহলে জিনিসপত্রের দাম বাড়বে, একটু দাম বাড়লে পরে আর, যেমন ধরো ওই তেলের গল্পটা আমি বলেছি, ওই জন্য আমি তেলের গল্পটা চালু করেছি। যেই $1 দাম বাড়লো, তেলের দাম বাড়লো, হলো, তখন কয়েকটা তেল কোম্পানি খুললো। আবার যেহেতু 65 থেকে 70 হলো, তখন আরেকটু কোম্পানি খুললো। আর এইটা তখন তুমি যে টাকা ইনজেক্ট করছো আর ডিমান্ড লোকের বাড়ছে, আস্তে আস্তে নতুন কোম্পানি, কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটি আসছে, তারা মানে প্রোডাক্ট বাজারে আসছে এবং তারা আবার ইনকাম করছে। এটা একটা ভার্চুয়াস সাইকেল অপারেট করে। এবং কেইনস ওয়াজ ফেমাস ফর দিস বিকজ উনি এইটা, এবং সেই আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, এটা তো সরকারি নয়, যদিও আমি এখন আবার আই হ্যাভ জয়েন্ট উইথ দ্য গভর্নমেন্ট, যে এইটা আমার মনে হয় যে স্টেট গভর্নমেন্ট রাদার আই শুড সে,
যে দ্যাট ওয়াজ দ্য কারেক্ট ডিসিশন গভর্নমেন্ট অফ পার্টিকুলারলি দ্য রিজার্ভ ব্যাংক টু, যে ওরা এই তখন মানি সাপ্লাই অনেকেই বলেছিল যে টু ইনক্রিজ দ্য মানি সাপ্লাই টু জেনারেট ডিমান্ড ইন দ্য মার্কেট, কিন্তু ওরা করেনি এবং সেটা দ্যাট ওয়াজ দ্য গুড ডিসিশন। আজকে আর একটা একটুখানি বলে শেষ করব, সেটা হচ্ছে এই মানি কিন্তু করলাম, মানে 4টে ফাংশন আছে। মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন স্কোপ। এই মিডিয়াম অফ এক্সচেঞ্জ, টাকা কি কাজে লাগে, কি কাজ করে, সবই তো টাকা নিয়ে না। আগে আমি গল্প শুরু করেছিলাম কিন্তু এখন আমার গল্প রিভলভ অ্যারাউন্ড মানি। টাকা কি কাজ করে, একটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আমি টাকা দিয়ে কিনতে পারি, যা ইচ্ছা পাল্টাতে পারি, এইসব করতে পারি। ইউনিট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে আমি বড় লোক না তুমি বড় লোক বোঝার, বা কার কতটা কত কি টাকা, এইসব গুলো ইউনিট অফ অ্যাকাউন্ট। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট খুব ইন্টারেস্টিং। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট মানে হচ্ছে এই যে আমরা টাকা ধার করি তার জন্য ইন্টারেস্ট দিই, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ইন্টারেস্ট কেন দিই? স্যার এর দুটো কারণ। একটা হচ্ছে যে এক তো ব্যাংকের বিজনেস বা যে অর্গানাইজেশন আমাদের লোন দিচ্ছে তাদের বিজনেস এক, আর দুই হচ্ছে স্যার কন্টিনিউয়াস ইনফ্লেশন। আচ্ছা, আর অন্য কেউ কিছু ভাবতে পারো কিনা? স্যার সেই টাকাটা যদি ব্যাংকের কাছে বেসিক্যালি অপরচুনিটি কস্ট, সেটারও ইন্টারেস্টটা। স্যার বলবো এবার একটু রাখার জন্য। হ্যাঁ সরি, আর কি হতে পারে? মানি সাপ্লাইটাকে বজায় রাখার। স্টোর অফ ভ্যালু স্যার, আই থিংক স্যার কম্পেনসেশন, যে ইন্টারেস্টটা ইন জেনারেল এখানে আমরা এখন রিটার্ন করছি, ওখানে ক্যাপিটাল ফর্মেশন করবে আবার। কেন আমি দেবো কেন বা দিতে হবে কেন? ইকোনমিক গ্রোথের জন্য, নইলে পরে তো স্যার ক্যাপিটাল ফর্মেশন হবে না। তো মানে যে টাকাটা এখানে যেটা ইকোনমিটা আপওয়ার্ড যাবে না, ওটা একটা স্ট্রেট লাইনের মধ্যে চলতে থাকবে। মানে তোমাদের মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করার জন্য বলি, এটা যে খুব সহজ ভাবে ভাববে, হ্যাঁ কঠিন নয় কিন্তু ইকোনমিক্সটা একদম। আসলে তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো তো আমার কাছে 100 টাকা আছে, আমি আর তুমি বেরিয়েছি, 100 টাকাই আছে আমার কাছে। আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি, আই লাইক এনিথিং রসগোল্লা। তো দ্যাট টাইম তুমি হঠাৎ আমাকে বললে, অরবিন্দ ক্যান ইউ গিভ মি 100 রুপিস? আমি বললাম আচ্ছা ঠিক আছে দিই। তো আমার কাছে আর কোনো টাকা থাকলো না এই সিচুয়েশনে। তুমি 100 রুপিসটা নিয়ে আমার পাশে নিশ্চিত দোকানে গিয়ে আমাকে ডেকে নিয়ে তুমি রসগোল্লা কিনে খেতে শুরু করলে। আমার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আমি খেতে পেলাম না। কেন খেতে পেলাম না? আমি টাকাটা তোমায় দিয়েছি, টাকাটা ধার দিয়ে দিয়েছি। এই যে ধার দিলাম, I am sacrificing my present consumption in favor of you. You have to pay for that. এই যে আমার প্রেজেন্ট কনজাম্পশনটাকে আমি স্যাক্রিফাইস করলাম, সেইটা তো তোমাকে পেমেন্ট করতে হবে। এটা একটা কারণ। কিন্তু রেট অফ ইন্টারেস্ট সব জায়গায় একরকম নয়, দেখবে অনেক ভ্যারি করে। কেন? এটা তো এই স্যাক্রিফাইস সব জায়গায় ইকুয়াল, কিন্তু তবে ভ্যারি করে কেন? শুধু এই একটা কারণ নয়, আর একটা কারণ আমি তোমাকে 100 টাকা দিলাম, দেওয়া মানে আমি তো দিয়ে দিলাম, আমি আই এম টেকিং দ্য রিস্ক। তুমি যদি রিস্কি লোক হও, মানে আমি যদি আগে থাকতে খবর পেয়ে থাকি যে তুমি টাকাটা নিলে ফেরত দেবে কি দেবে না, আমি আদায় করতে পারবো কি পারবো না, এসব কোনো কোলাটারাল নেই, তাহলে রিস্ক রেট অফ ইন্টারেস্ট উইল বি ভেরি হাই বিকজ ফর দ্য রিস্ক আই এম টেকিং বাই গিভিং দ্য মানি। তাহলে ইন্টারেস্টের দুটো কারণ, একটা হচ্ছে ফর স্যাক্রিফাইসিং প্রেজেন্ট কনজাম্পশন, তার জন্য একটা চার্জ, সেকেন্ড হচ্ছে দ্য রিস্ক আই এম টেকিং। সেই জন্য দেখবে যে ইউএসএ তে রেট অফ ইন্টারেস্ট এত কম রাখে কি করে?
এখন তোমরা জানো কি ডু নো দ্যাট যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ধার কোন দেশটা? ইউএসএস। ইউএসএর সবচেয়ে বেশি ধার ইউএসএ। কিন্তু লোকে ধার দিতে চায় কেন? অ্যাসুরেন্স, রিটার্ন অ্যাসুরেন্স। ইউএস ইকোনমিক্স আর স্ট্রং তো না, গভর্নমেন্ট যে বিক্রি করে ইউসে তার রেট অফ ইন্টারেস্ট অনেক লো, কিন্তু তার তুমি মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় কেন? কারণ হচ্ছে ইউএস ইকোনমিক্স আর স্ট্রং তো, খুব কম, অতএব আমার প্রেজেন্ট কনজাম্পশন স্যাক্রিফাইস করলাম, তার জন্য যা পয়সা দেবে দেবে। কিন্তু তুমি যে শেয়ারে কোনো বন্ড কেনো, যদি কোনো প্রাইভেট কোম্পানি ধরো বিবিবি ট্রিপল বি, সেখানে তোমাকে 15% রেট অফ ইন্টারেস্ট দেবে, তাই না? কেন দেবে? কেন অত হাই রেট অফ ইন্টারেস্ট তোমাকে দিচ্ছে? রিস্ক অনেক বেশি, হাই রিস্ক, বিকজ ইউ আর কম, তুমি রিস্ক নিচ্ছ বলে। তাহলে এটা ওই স্ট্যান্ডার্ড ডিপার্টমেন্ট, আমি 100 টাকা ধার দিলে তোমার কাছে কত পাবো সেটা ওই দুটো কারণের উপর নির্ভর করবে। সেই জন্য দেখো না, এই যে লোকে মানে আজও বোকা মানে কেন আমি জানি না, ওই যারাই বলে যে আমরা 20% দেবো 15% দেবো, মানে কি হাই রিস্ক। দ্বিতীয়ত মানে আমরা দেখেছি গ্রামের দিকে, তোমাদের কতটা গ্রামের সঙ্গে যোগাযোগ আছে আই ক্যানট সে দ্যাট, আমি জানি না। গ্রামে এখনো যদি তুমি কিছু কোলাটেরাল দাও, বন্ধক রাখো, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে অ্যাটলিস্ট 5 রুপিস পার মান্থ, 5 টাকা। আর যদি কোলাটেরাল না দাও তাহলে এটা 10 টাকা। এই যে 5 টাকা বাড়লো কেন? বিকজ দ্যাট পারসন হু ইজ গিভিং ইউ দ্য মানি অ্যাজ এ লোন, হি ইজ টেকিং দ্য রিস্ক। কোলাটেরাল নেই তো টাকাটা আদায় করবে কি করে? নাও আদায় হতে পারে, সেই জন্য ওই রিস্ক নেওয়ার জন্য, ওই রিস্কটা কভার করার জন্য 5 টাকা বেশি নেয়। বোঝা গেল? ফাইনালি স্টোর অফ ভ্যালু। আচ্ছা, আমি আজকে এখানে শেষ করছি, কারণ হচ্ছে কালকে নেক্সট দিন আমি ডিমান্ড ফর মানি থেকে শুরু করব। আর তোমাদের কতগুলো বইয়ের নাম আমি একটু বলে দিই, দাঁড়াও একটু পরে আছে, এইটা পড়তে শুরু করতে হবে। তুমি যদি ভাবো আমি সব পড়িয়ে ফেলবো বা আমার সঙ্গে আলোচনা করলে গল্প শুনলে সবকিছু শিখে যাবে তা নয়। আমার ধারণা যে আমি এইটুকু কনফিডেন্ট যে তোমরা ইকোনমিক্স ভালোবাসবে, তোমরা পড়তে শুরু করবে, পড়তেও ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, 5টা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি মাইক্রো ইকোনমিক্স, এনসিইআরটি, এটা লিখে নাও, ক্লাস 12 পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে। আর যাদের একটু পয়সার অসুবিধা আছে, এটা কিছু সামান্য দাম, কিছু অসুবিধা থাকার কথা নয়, তারা নেট থেকেও পাওয়া যায়। নেটে অনেকে পড়তে অপছন্দ করে, আমি অবশ্য বাধ্য হয়েই পড়ি, কারণ এই টিপজেন থেকে বইগুলো নামিয়ে পড়ি, আর কি করবো। সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স, এনসিইআরটি ক্লাস 12। ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপমেন্ট, এনসিইআরটি ক্লাস 11। এইটা দেখবে খুব দুটো পার্ট আছে, পড়ে ফেলবে। তাহলে আমি যখন ডিসকাস করবো না, আমি খুব ফাস্ট ওটা ডিসকাস করে নিতে পারবো, কারণ আমি আলাদা করে ওর জন্য টাইম রাখিনি। কিন্তু ওটা খুব জানা আমার মনে হয় তোমাদের জরুরি। ইকোনমিক সার্ভে, লাস্ট ইকোনমিক সার্ভে 24-25। স্যার ইকোনমিক সার্ভে পুরোটা পড়তে হবে? হ্যাঁ, পুরো ইকোনমিক সার্ভে পড়তে হবে? হ্যাঁ, পুরো ইকোনমিক সার্ভে পড়তে হবে না, ফার্স্টে তুমি ইকোনমি, আলটিমেটলি তো মেন দিতে গেলে পুরোটাই পড়তে হবে, কিন্তু আমি হয়তো অনেকটাই আলোচনা করব। কিন্তু তোমাকে তো ইকোনমিক সার্ভে যে ইয়েটা কি বলে, ওর এক্সিকিউটিভ সামারি বা এরকম একটা অংশ বিশেষ করে, তারপরে সেকেন্ড চ্যাপ্টার যেখানে সামারাইজ করা থাকে, এটা তো পড়তেই হবে। এবং আলটিমেটলি এই বছরের পরীক্ষা দিতে গেলে, এই বছরের ইকোনমিক সার্ভে কবে বেরোয় বলতো কি? ইকোনমিক সার্ভে বাজেটের একদিন আছে, জানুয়ারি। বাজেটের আগের দিন ওরা পার্লামেন্টে দেয় যে বাবা এই আমরা বাজেট দেবো, তার আগে দেখে নাও আমরা লিখেছি আমরা কি করেছি গত বছর। সেই জন্য খুব ইম্পর্টেন্ট ইকোনমিক সার্ভে। এই বছরের ইকোনমিক সার্ভে তো পুরোটা পড়তে হবে, আর বাজেটটাও জানতে হবে। তাহলে এখন ইউ স্টার্ট উইথ দ্য ইন্ট্রোডাক্টরি মাইক্রো ইকোনমিক্স, ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক সার্ভে এন্ড বাজেট। আমি এই বলে শেষ করলাম। আমি জানি না, তোমাদের একটু ফিডব্যাক পেলে ভালো লাগবে, কারণ হচ্ছে যে তোমরা সিরিয়াস, তোমাদের হোল ক্যারিয়ারের উপরে আছে। বলছি যে মাইক্রো ইকোনমিক্সটা আগে পড়া উচিত না ম্যাক্রো ইকোনমিক্সটা আগে স্টার্ট করা উচিত? তুমি মাইক্রো, আমি যেটা বললাম, আমার মনে হয় ম্যাক্রোটা আগে ধরো,
বুঝতে পারবে, অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা হবে না তোমার। ওকে স্যার, থ্যাংক ইউ। আর স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, না আমি কোশ্চেন সম্বন্ধে আবার বলি, তুমি কি লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। যে কোথা থেকে ইয়ে করবে, কি বলে, আমাকে মেল করবে কেন? আমি খুব ফ্র্যাঙ্কলি তোমাদের সঙ্গে বলি, একটা ছোট কোশ্চেন আছে স্যার, স্যার বলছি স্ট্যান্ডার্ড বুকের জন্য স্যার সঞ্জীব বর্মা কি ভালো হবে স্যার? কোনটা? না তুমি আগে এনসিইআরটি পড়ো, আমরা হয়ে গেছে তো এনসিইআরটি পড়ার পর পড়া যায়। তারপরে আমরা কি বই পড়লে ভালো হয়, সঞ্জীব ভার্মা পড়বে নাকি রমেশ পড়বে নাকি বেসিক কোশ্চেন তোমার ক্ল্যারিটি থাকলে, না থাকলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আজকাল। তোমার কোশ্চেনটাও দেখতে শুরু করবে, হ্যাঁ, ডেফিনিট করে পুরনো কোশ্চেন দেখবে। আমার অলরেডি আমি সঞ্জীব বর্মা বাই করে নিয়েছি ওই জন্যই বলছি। হ্যাঁ, কোনটা? সঞ্জীব বর্মা স্যার অলরেডি আমি বাই করে ফেলেছি, তো ওই জন্য জিজ্ঞেস করছি। ভালোই করেছো, কিন্তু প্রথমেই সঞ্জীব বর্মা, আমি জানি না, ডু ইউ হ্যাভ দ্য ইকোনমিক ব্যাকগ্রাউন্ড? না, আমি ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। তাহলে তুমি এনসিইআরটি পড়ে নাও আগে। এনসিইআরটি স্যার আমি পড়েছি, এনসিইআরটি আমি স্যার পড়েছি। পড়েছো এনসিইআরটি? হ্যাঁ, ওগুলো আমি চলছে, আরো মানে আরেকবার রিভিশন করতে হবে আমাকে। তো আমি জাস্ট সঞ্জীব বর্মা বাই করলাম। গুড বুক, সঞ্জীব বর্মা ভালোই হবে তোমার। স্যার এক দুটো চ্যাপ্টার আমি পড়েছি, মানে বেশ লেমান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বেশ মানে বোঝা যাচ্ছে। সঞ্জীব বর্মা আমি রেকমেন্ড করতাম, কিন্তু আমি প্রথমেই সঞ্জীব বর্মাটা করতে চাই না। এনসিইআরটিটা পড়লে ফাউন্ডেশনটা খুব ভালো। আমি এনসিইআরটি বই থেকেই পড়াবো যাতে তোমাদের সুবিধা হয়। স্যার যদি আরেকবার আমি রিপিট করে শেষ করি, সেটা হচ্ছে sntscsc2@gmail.com। কেন আমি কারণটাও বলে রাখি, সেটা হচ্ছে তুমি কম্পিটিটিভ পরীক্ষা দেবে, আর আমি I was not a teacher, never. আমি তো জানো, তোমরা শুনেছো আমি সিভিল সার্ভেন্ট হিসেবে চাকরি করেছি, কিন্তু আমি ভালোবাসি তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে। এবং আমার একটা ধারণা, মানে I was in ATI, I was in SIPRD, I mean I got the impression from various students যারা মানে আইএস হয়ে এসছে বা ডব্লিউবিসিএস হয়েছে, যে আমি ইকোনমিক্সটা সহজ করে বলতে পারি। And it was a challenge for me also. That's why I decided to take the session, inter-session. নাহলে কোনো কারণ নেই, because it is trainers for me also, না যে আমাকে তো ফুল প্রিপারেশন নিতে হয়, রেডি করতে হয়। I will appreciate that. কিন্তু আমার সেই কারণে আমি পড়াতে চাইছি। আর আমি এইটুকু তোমাদের কাছ থেকে কোঅপারেশন চাইছি যে তোমরা সিনসিয়ারলি আমি যেটুকু পড়ালাম সেটুকু অবশ্যই পড়ে রাখবে। আর দ্বিতীয় হচ্ছে যে বইগুলো বললাম এটা পড়বে। থার্ড হচ্ছে তোমাদের যা যা জানার ইচ্ছে থাকবে আমাকে ওয়েল ইন অ্যাডভান্স আমাকে একটুখানি মেল করে দেবে। হ্যাঁ, SNTCSC. Understood, sir. Thank you very much. Good night. Next week we'll meet on. Thank you, sir. Good night. Good night. Thank you. Thank you so much, sir. Good night. থ্যাংক ইউ। Thank you, sir. Hello, sir. Sir? Thank you, sir. আপনি আছেন কি? আমি আছি, হ্যাঁ। জাস্ট একটা কিউরিওসিটি আসছে, আমি যদি ভুল না করি আপনি কি স্যার কয়েক বছর আগে মেন্টাল হেলথের উপর একটা পেপার পাস করেছিলেন, মানে বার্ডেনিং এ আমাদের ইকোনমিক্স এর অফ কোর্স। মেন্টাল হেলথের উপরে? না না না। ওকে, সরি স্যার, মাফ করুন। তারপর এই আমাদের ন্যাশনাল হেলথ মিশনের উপরে এই ধরনের। না, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ওইটা নিয়ে কিছু একটা ভাবছিলাম আপনি। না সরি স্যার, তাহলে মাফ করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস আ লট, শুভরাত্রি। না, আমার আশা করি তোমাদের সেশন ঠিক ভালো লাগলো না, মানে ঠিকঠাক হলো, মানে এফেক্টিভ হলো। স্যার খুব ভালো স্যার ভালো লেগেছে। ভালো স্যার, ভালো, খুব ভালো আছে স্যার। এনজয় করেছি স্যার সেশন। স্যার এক সেকেন্ড, SNTCSSC তো? হ্যালো স্যার, SNTCSSC2@gmail.com